আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাও। আদাব। আমরা 2-1 মিনিট অপেক্ষা করবো অ্যাজ অলওয়েজ স্টুডেন্টরা আসার জন্য, তারপর আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তোমরা তোমাদের ফ্রেন্ডদের লাইভ ক্লাসে মেনশন দিতে পারো, যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছে সবার জন্য এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ক্লাসে আমরা মেইনলি হচ্ছে যে আলোচনা করব কোশ্চেন প্যাটার্ন নিয়ে, কোশ্চেন অ্যানালাইসিস করব। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2017 এর কোশ্চেনটা অ্যানালাইসিস করব। সো এটা যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছে সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
ওকে, 2-1 মিনিট একটু অপেক্ষা করো, তারপরে আমরা শুরু করবো আলোচনা ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, এবার আমরা শুরু করি। হ্যাঁ, যারা জয়েন হয় তারা আস্তে আস্তে জয়েন হবে, অপেক্ষার পালা শেষ। দেখুন আসো, আমরা শুরুতেই বলে নিচ্ছি এই ক্লাসগুলোতে আমরা হচ্ছে যে মেইনলি কোশ্চেন অ্যানালাইসিস করব, কোশ্চেন সলভ করব না, ঠিক আছে? সলভার অ্যানালাইসিসের মধ্যে তো অবশ্যই ডিফারেন্স আছে, তাই না? তো এখন আমরা আসলে অ্যানালাইসিস করব যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, কোন জায়গাগুলো আমাদের খুব ভালো করে পারতে হবে, কোন জায়গাতে একটু কম গুরুত্ব দিলেও চলবে সেই জিনিসটা, এবং কোন জিনিসগুলো পারলে আমাদের মোটামুটি চান্স হয়ে যাবে। তারপর আমরা আরো ভালো প্রিপারেশন নিয়ে সবকিছু পড়ে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে রিভাইজ করে সঠিক গাইডলাইন ফলো করে আমরা আরো ভালো করব, ঠিক আছে? কিন্তু কিছু জিনিস আছে যেগুলো পড়লে মোটামুটি চান্স হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জিনিসগুলাই তোমাদের বোঝানোর জন্য কোন জায়গায় গুরুত্ব দিবা, কোন জায়গায় কম গুরুত্ব দিবা, কিভাবে অ্যাকচুয়ালি প্রিপারেশন নিবা, সেই জিনিসগুলো বোঝানোর জন্য এই ক্লাসগুলো, ঠিক আছে? এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি ছিল আমাদের পেইড ব্যাচের ক্লাস। তো আমি সবার কথা চিন্তা করে হচ্ছে যেগুলোকে আমরা মুক্ত করে দিয়েছি, এইগুলা হচ্ছে যে আমাদের পাবলিকলি নিচ্ছি এই ক্লাসগুলা, তোমরা সবাই উপকৃত হওয়ার জন্য। আর তো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে। তো এখন এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু কোশ্চেন আছে মেডিকেল ভর্তি পরীক্ষায় যেগুলো হচ্ছে যে তোমাদের প্রেসেন্স অফ মাইন্ড আছে কিনা সেটা টেস্ট করে, ঠিক আছে? মানে তোমরা হচ্ছে যে স্থির আছো কিনা সেই জিনিসগুলো টেস্ট করার জন্য দেয়। তো এই টাইপের যেমন একটা কোশ্চেন আসছিল একবার যে চাঁদে মানুষের ভর কত হবে, ঠিক আছে? তো এখন এই টাইপের কোশ্চেনগুলো যখন আসবে তখন হচ্ছে যে আসলে ও ঠিকঠাক ভাবে চিন্তা করতেছে কিনা, ওর মাথা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা সেই জিনিসগুলো আসলে টেস্ট করে। তো এটা এরকম একটা কোশ্চেন, সেটা হচ্ছে মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে। এখন যদি মহাকাশে একটি সেকেন্ড দোলকের পর্যায়কাল বলতো তাহলে জিনিসটা একরকম হইতো, কম্পাঙ্ক বললে আরেক রকম হইতো, মানে এখানে একসাথে অনেকগুলো জিনিস চিন্তা করে ফেলা লাগে। তো এই টাইপের কোশ্চেন যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা সূত্র প্লাস বেসিক কনসেপ্ট দুইটা জিনিসের সমন্বয়। এক হচ্ছে সূত্র পারতে হবে, সূত্রটা জাস্ট মুখস্থ করলে হবে না যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি বা এফ ইকুয়ালস টু 1 বাই 2 পাই রুট ওভার জি বাই এল, এরকম করে সূত্র 10 বার মুখস্থ করে এই টাইপের কোশ্চেন পারা যাবে না। সূত্র পারতে হবে প্লাস হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? সূত্র প্লাস বেসিক কনসেপ্ট, বিসি ফর বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যেমন আমি এই একটা কোশ্চেন জাস্ট একটু সলভ করি তোমাদের বোঝার সাথে যে আসলে বেসিক কিভাবে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এটা অনেকেই পারো, তারপরে হচ্ছে যে আমি একটা এক্সাম্পল দিয়ে সবগুলো অনেকগুলো জিনিস আসলে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা খেয়াল করো। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে ধরো এটা তুমি এই সূত্রটা জানো যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি সেকেন্ড দোলকের ক্ষেত্রে। তো এখন মহাকাশে আমরা জানি জি হচ্ছে 0, ঠিক আছে? জি 0 পাইলে টি হচ্ছে কি হবে 1 বাই 0, এখানে যেহেতু তোমার নিচে 0, 1 বাই 0 মানে ইনফিনিটি, তাহলে আমরা টি ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে কি ইনফিনিটি, তাই না? টি ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে যে ইনফিনিটি। এখন আমরা জানি যে আবার এফ ইকুয়ালস টু কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু হচ্ছে 1 বাই টি, তাহলে এখানে টি এর মান 1 বাই ইনফিনিটি যদি দিই 1 বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0, তাহলে এটার উত্তর হবে হচ্ছে 0 হার্টজ, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করতে হবে এক নাম্বার হচ্ছে যে এই ফর্মুলাটা জানতে হবে এবং জানতে হবে মহাকাশে যে তোমার হচ্ছে যে অভিকর্ষীয় ত্বরণ শূন্য বা অভিকর্ষীয় ত্বরণ থাকে না, তাহলে হচ্ছে যে সেই শূন্য যদি বসাই আমরা, শূন্য বসানোর কারণে এটা হয়ে যাবে ইনফিনিটি। আবার আমরা এটাও জানতে হবে যে কম্পাঙ্ক হচ্ছে যে পর্যায়কালের ব্যস্তানুপাতিক, তাহলে এই ইনফিনিটি এখানে বসলে 1 বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0, ঠিক আছে? এট এ টাইমে চিন্তাগুলো করে ফেলতে হবে, মানে কনসেপ্টও ক্লিয়ার থাকতে হবে তোমার,
প্লাস হচ্ছে সূত্রও জানতে হবে। সূত্রগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে, দ্যাটস ইট, আর কিছু না। সূত্রগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে, তাহলে তোমার এই জিনিসগুলা, এই টাইপের কোশ্চেনগুলো তোমরা পারবা। আমি তো প্রায় প্রত্যেক ক্লাসে বলছি এই কথা, যে তুমি যদি সূত্র বুঝে পড়ো, সূত্র রিলেটেড যা যা পড়া লাগে তা যদি পড়ো, ফিজিক্সে 10 থেকে 12 মার্ক তুমি প্রত্যেক বছর যত কঠিন কোশ্চেনই করুক 10 থেকে 12 মার্কস তোমার কনফার্ম। জাস্ট সূত্রগুলো বুঝে এবং সূত্রের সাথে যা যা করতে হয় তা যদি তোমরা পড়ো। তো এখন আসো পরের কোশ্চেন আমরা যাই, 1 মাইল এবং 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত। এটা আসছে হচ্ছে যে প্রথম চ্যাপ্টার থেকে। প্রথম চ্যাপ্টার 1 মাইল সমান সমান তোমরা সবাই জানো 1.609 কিলোমিটার। 1.609 কিলোমিটার। 1.609 কিলোমিটার। আর 1 কিলোমিটার সমান সমান 1, তো এটা বিয়োগ করলে বের হবে হচ্ছে 0.609 কিলোমিটার, তারপর সেটাকে মিটারে কনভার্ট করা। মোট কথা হচ্ছে যে এই কোশ্চেনগুলো কোথা থেকে আসছে, আমাদের প্রথম যে চ্যাপ্টার আছে ফিজিক্সের ক্ষেত্রে, সেই প্রথম যে ক্লাস 2 এর ফার্স্ট চ্যাপ্টার থেকে আসছে। এরপর হচ্ছে কোন ভেক্টর দিক নির্দিষ্ট নয়। আমরা অনেকগুলো বিশেষ ভেক্টর পড়ছি, একক ভেক্টর, তারপর হচ্ছে আয়তক ভেক্টর, শূন্য ভেক্টর, এই জিনিসগুলো থেকে তোমার হচ্ছে প্রায় কোশ্চেন আসে। তার মধ্যে একটা হচ্ছে এটা শূন্য ভেক্টর। এটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, সেটা নির্দিষ্ট কোনো দিক থাকে না, তবে দিক থাকে কিন্তু নির্দিষ্ট কোনো দিক থাকে না। সূর্য প্রতি সেকেন্ডে, তাহলে এই জিনিসগুলো ওই ভেক্টরের যে বিশেষ টাইপগুলো আছে সবগুলো তোমরা পড়বা, সেখান থেকে কমন পাবা, একবার একটা নিয়ে আসে আর কি। হ্যাঁ, আর ইটসেলফ নাল ভেক্টর হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে, এটা হচ্ছে মুখস্থ করতে হয়। যে আমি তোমাদের বলছিলাম ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্ষেত্রে কিছু কিছু মান মুখস্থ করতে হয়, তার মধ্যে এইটাই কোশ্চেন প্রায় এসে থাকে। তো এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি উৎপন্ন করে, এটা এখানে আছে। জ্যোতির্বিজ্ঞানের মধ্যে আছে 4 × 10⁶ জুল। ঠিক আছে, ম্যাথ করাও আছে, প্লাস এমন মানটা মুখস্থ রাখতে পারো। এরপর আসো কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়। সেটা যদি ক্যালভিন স্কেল হয় তাহলে 0 কেলভিন, আর যদি সেলসিয়াস স্কেল হয় তাহলে -273.15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে তোমার হচ্ছে ইয়েতে আছে ডিগ্রি সেলসিয়াসে আছে, তাহলে এটা হবে 273 অথবা 273.15 ডিগ্রি। এবার পৃথিবী শূন্য ধরা হয় কারণ আচ্ছা, এটা রিলেটেড কি, এটা হচ্ছে গতিশক্তির সূত্র জানা লাগবে। গতিশক্তির সূত্র জানলে এটা পারবা তোমরা। ঠিক আছে, আর এটা এমনি ডায়াগোনাল লাইনের মধ্যে থেকে পড়ে যাবে, ওই টাইপের মধ্যে আমরা ফেলতে পারি এটাকে। পৃথিবীর বিভব কত ধরা হয়, শূন্য। এটা হচ্ছে বেসিক ইনফো প্লাস ডায়াগোনাল লাইনের মধ্যে জিনিসটা আছে, ডায়াগোনাল লাইন পড়লে এটা পারবা রিডিং এর মধ্যে থেকে। এরপর নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোট মানের রোধ এবং চালক শক্তি নির্ণয় করা যায়। তোমাদের বলতে বলতে গলা ফাটাই ফেলছি। কয়েকটা ক্লাসে যারা আমাদের ক্লাস নিয়মিত করছো তারা জানো, আমি তোমাদের বলছিলাম যে চলতরিৎ থেকে তোমাদের অ্যামিটার, গ্যালভানোমিটার, পটেনশিওমিটার, মিটার ব্রিজ, তারপর হচ্ছে পোস্ট অফিস বক্স, এই সবগুলোর ফাংশন, তারপর হচ্ছে যে আমাদের শান্ট, সবকিছুর ফাংশন তোমাদের ভালো করে পড়তে হবে। ভোল্টমিটার, সবকিছুর ফাংশন, কাজ কি সেটা ভালো করে পড়তে হবে। এবং এগুলাকে বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়, এগুলাকে সমান্তরাল যুক্ত করা হয় নাকি শ্রেণীতে যুক্ত করা হয়, এই জিনিসগুলো পরীক্ষায় আসে। তাহলে মাস্ট এদের কাজ করে ফেলতে হবে তোমাদের। এবার আসো ভরবেগের মাত্রা, ভরবেগের সূত্র, ওই যে এটাও সূত্র থেকে আসছে। ভরবেগের সূত্র কি, P = mv। তো সেখানে m এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল M, বেগের মাত্রা হচ্ছে L/1। তাহলে সেটা থেকে তোমরা সূত্র থেকে বের করে ফেলতে পারবে। তাহলে এটা হবে এটা, তাহলে হচ্ছে এটাও সূত্র থেকে আসছে। সূত্র যারা পারবে তারা হচ্ছে একক মাত্রা এগুলো বের করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে এই সূত্র দিকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তো এখন এই 150 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ যদি এত হয় তাহলে গতিশক্তি কত হবে। এখন আমরা হচ্ছে যে এটা রিলেটেড এই সূত্র দিয়ে প্রায় কয়েক বছর পর পরই বা প্রায় প্রতি বছর প্রশ্ন আসে, 1-2 বছর পর পরই ইকুয়ালস টু P²/2r। এটা কিভাবে আসছে এটা আমি তোমাদের ক্লাসে পড়াবো বা অনেকে জানো, আমরা সেটা যাচ্ছি না। এটা এরকম একটা সূত্র আছে ডিরেক্ট, মানে ভরবেগের সাথে সম্পর্ক নিয়ে। তো তোমরা জাস্ট এই সূত্রের মধ্যে মান বসাই দিলে হয়ে যাচ্ছে। এখান থেকে আবার বিভিন্ন টাইপের কোশ্চেন আসে যে আমরা যদি গতিশক্তি 100% বাড়াই তাহলে ভরবেগ কত % বাড়বে, বা ভরবেগ কত % বাড়াইলে গতিশক্তি কত % বাড়বে, বা এদের মধ্যে সম্পর্ক অনেক রকম কোশ্চেন আসতে পারে। জাস্ট সূত্র পারলেই তুমি সব টাইপের কোশ্চেন আনসার করতে পারবা। তাহলে ওই সূত্রগুলো পারতে হবে। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে স্বল্পাকে স্থিতিস্থাপক বস্তু কোনটা, এটা হচ্ছে যে কোন চ্যাপ্টার থেকে আসছে, বলের গাঠনিক ধর্ম থেকে আসছে। স্বল্পাকে স্থিতিস্থাপক বস্তু হচ্ছে লোহা, কারণ এর ইয়ং গুণাঙ্কের মান বেশি। ইয়ং গুণাঙ্কের মান যার বেশি তাকে আমরা কি বলবো, বেশি স্থিতিস্থাপক বলবো। ঠিক আছে, তাহলে ইয়ং গুণাঙ্কের মান নিয়ে, তারপর আয়তন গুণাঙ্ক, এগুলোর মান নিয়ে কিন্তু চার্ট আছে, সে চার্টটা তোমরা পড়ে ফেললে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আচ্ছা। এরপর আসো, তাহলে ওই চার্টটা ইম্পর্টেন্ট। ফিজিক্সের ক্ষেত্রে কিছু কিছু চার্ট ইম্পর্টেন্ট, একদম ভালো করে পড়তে হবে। কার্যক্ষেত্র চার্ট, তারপর হচ্ছে কত তাপমাত্রা কত চাপ সেটার একটা আছে, তারপর তোমার হচ্ছে গ্লেসিয়ারের ধ্রুবকের একটা চার্ট আছে, তারপর তরঙ্গের মধ্যে একটা চার্ট আছে তরঙ্গ তীব্রতা নিয়ে, তারপরে তোমার হচ্ছে যে এই চার্টটা ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, এগুলো নিয়ে যে দ্রব্যতার গুণাঙ্ক, এগুলো নিয়ে যে চার্ট আছে সেটা, তারপরে হিমাঙ্ক,
হিমাঙ্কু নিয়ে দেখবে যে একটা চার্ট আছে, তাপগতিবিদ্যার মধ্যে সেটা, এরকম করে ফিজিক্সের ক্ষেত্রে কিছু কিছু চার্ট মুখস্থ করতে হয়, সেগুলো আমরা ক্লাসে বলে দিব, সাজেশন আকারে দিয়ে দিব, এবং আমাদের সামনে চ্যাপ্টার অ্যানালাইসিস ভিডিও আসবে। তোমরা আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবা, যুক্ত থাকলে অনেক কিছুই পাবা। আমাদের প্রিতেও অনেক রিসোর্স পাবা, প্লাস আমাদের পেইড কোর্স আছে, সেটাতে তোমরা জয়েন করতে পারো। মোট কথা তোমরা আমাদের সাথে থাকলে উপকৃত হবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে ফিল করবা, কিন্তু আমরা চাচ্ছি না তুমি পরীক্ষার হলে গিয়ে ফিল করো, আমরা চাচ্ছি যে তোমরা এর আগেই ফিল করো হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ থাকো, তাহলে হচ্ছে তোমরা উপকৃত হবে। এই আমাদের সামনে চ্যাপ্টার অ্যানালাইসিসের ভিডিওগুলো আসতেছে, আমরা হচ্ছে যে প্রত্যেক চ্যাপ্টার থেকে কি পড়তে হবে, কোনটা কিভাবে পড়তে হবে সেটা অ্যানালাইসিস করে ভিডিও দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন নিউটন তারকা সংকুচিত কি অবস্থা লাভ করে, এটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান থেকে কোশ্চেন আসছে। প্রত্যেকটার ফেট পড়তে হবে, মানে এগুলো আলটিমেট কি হয়, এদের ভাগ্য কি হয় শেষ পর্যন্ত, নিউটন তারকা কি হয়, রক্তিম দত্তের কি হয়, কৃষ্ণ গহ্বরের ফেট কি, এরকম করে যে তারকাগুলোর ফেট কি, এগুলো পরবর্তীতে গিয়ে কিসে কনভার্ট হয় সেটা তোমাদের হচ্ছে যে জানতে হবে, ঠিক আছে? এটাই একটা টাইপ কোশ্চেন। তারপর হচ্ছে স্পিন গুলো আসে, বিভিন্ন কণা যেগুলো আছে সেগুলো স্পিন, প্লাস হাফ, মাইনাস হাফ, 0 নাকি 1 নাকি 9, এই জিনিসগুলো আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এরপর আমি তোমাদের বলতে না বলতে প্রায় হয়েছে, বিশেষভাবে শাহানুর এই জিনিসটার সাথে বেশি পরিচিত, কারণ ও আমার একদম শুরু থেকে সবগুলো ক্লাস করছে। শাহানু আমাকে একটা হতো, এটা আমাদের প্রায় প্রত্যেকটা ক্লাসে হচ্ছে না যে ভাইয়া আমি কিন্তু এই কোশ্চেনটা তোমাদের আজকে পড়ে তোমাদের ক্লাস নিচ্ছি না, কারণ এটা আমার স্টুডেন্টদেরকে অফলাইনে বলো অনলাইনে বলো অনেকবার পড়ানো হয়েছে, আমার আইডিয়া আছে, সো এগুলোর জন্য প্রিপারেশন নিতে হয় না। অন্যান্য চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে হয়তো আমি প্রিপারেশন নিই যাতে তোমাদের আরো বেশি ভালো করে পড়াইতে পারি, প্রিপারেশন নেওয়া উচিত, এটা একটা প্রিন্সিপাল। একজন মনীষী সম্ভবত বলছে, উনি সক্রেটিস বা যে কোনো একজন বলছে যে 1 ঘন্টা একটা ক্লাসের জন্য 6 ঘন্টা প্রিপারেশন নিতে, যদি পারে, তারপরও একটা টপিক কেউ পারে তাকেও হচ্ছে যে 1 ঘন্টা একটা ক্লাসের জন্য 6 ঘন্টা প্রিপারেশন নিতে বলছে। তবে 6 ঘন্টা না পারি, মিনিমাম 1 ঘন্টা তো প্রিপারেশন নেওয়া উচিত, সেটা আমি নিই ইনশাআল্লাহ। আর এগুলো আমি অনেক লটস অফ টাইম পড়াইছি, এই জন্য হচ্ছে এগুলোর জন্য প্রিপারেশন লাগে না। বাট আমি তোমাদের একটু আগে বলছিলাম যে এই চারটা ইম্পর্টেন্ট, কয়েকটা চার্ট বলতে গিয়ে বলছিলাম না, দেখো এখান থেকে কোশ্চেন চলে আসছে, এবং একবার না মাল্টিপল টাইম এখান থেকে কোশ্চেন আসছে। যারা কোশ্চেন নিয়ে একটু ঘাটাঘাটি করে তারা জানে যে মাল্টিপল টাইম এই চার্ট থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? ওকে, আসো তাহলে হচ্ছে যে এটাকে আমরা খুব সুন্দরভাবে একটা গল্প আকারে পড়ি। আমি তোমাদের যখন তরঙ্গ পড়াবো তখন এই গল্পটা তোমাদের বলবো ইনশাআল্লাহ, অপেক্ষা করো। তাহলে হচ্ছে যে শ্রেণীকক্ষের শব্দ তীব্রতা লেভেল হচ্ছে 50 ডেসিবেল, এই চারটা আমাদের পড়তে হবে। এখন চারটা জাস্ট এমনি মুখস্থ করতে হবে না, এটা আমরা সুন্দর করে একটা গল্প দিয়ে মুখস্থ করবো, মনে রাখবো, দেখবা যে ইজিলি মনে থাকবে। এবার আসো দ্রুতগতির সময় ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তাতে উচ্চ ধাতুর সামনে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়। তো এখন দ্রুতগতির সময় ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তাতে উচ্চ ধাতুর সামনে এক প্রকার বিকিরণ নির্গত, সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে এক্সপ্রেশন। এখন এটা কিভাবে পারবা বলতো? ডেফিনেশন। আমার মনে হয় না, মানে আমার জানা নাই, তো আমি তোমার এখন যারা পড়ায় তাদের সবার ক্লাস করি না, কিন্তু আমার মনে হয় না এটা প্র্যাকটিসড না, এটা তোমাদের খুব কম মানুষই বলবে যে তোমাদের ডেফিনেশন পড়তে হবে। এটা কিন্তু আমি আমার প্রায় প্রত্যেকটা ক্লাসে তোমাদের বলি যে তোমাদের কিছু কিছু ডেফিনেশন পড়তে হবে, এটা আমি পড়াইও, আমার ক্লাসগুলোতে আমি হচ্ছে পড়ানোর চেষ্টা করি যে তোমরা যাতে ডেফিনেশন গুলো জানো। কারণ ডেফিনেশন যখন তুমি জানবা, ডেফিনেশন জানলে তোমার কি হবে, তুমি খুব সহজেই হচ্ছে যে অনেকগুলো কোশ্চেন আনসার পারবা, মিনিমাম 3টা পারবা, এটা শিওর থাকো। ফিজিক্স কেমিস্ট্রি মিলে তুমি যদি জাস্ট ডেফিনেশন পারো, ডেফিনেশন পারলে তুমি কয়েকটা কোশ্চেন পারবা, ঠিক আছে? তো কোনোদিন হচ্ছে ডেফিনেশন গুলোকে ইগনোর করবা না, ডেফিনেশন ইগনোর করলে নিজেরাই ধরা খাবা, ঠিক আছে? এই তো তো এখন দেখো, আর যারা ক্লাসে আসো আমি তাদেরকে বলবো এটাই আমাদের ফার্স্ট ক্লাস না, আমাদের হচ্ছে যে 23 থেকে শুরু করে 18 পর্যন্ত ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে, তোমরা হচ্ছে যে ওই ক্লাসগুলো করবা। এগুলো হচ্ছে যে আসলে কি মানে এগুলোর ইফেক্ট কি, এগুলোর ইফেক্ট হচ্ছে যে যারা ক্লাস করবে এবং পরীক্ষা দিবে ভালোভাবে পরিশ্রম করে 6 মাস, তারা বুঝবে এগুলোর ইফেক্ট কি পরীক্ষা হলে গিয়ে, ঠিক আছে? এগুলো জাস্ট মানে আমি বলতেছি আর কি আগে, কিন্তু তোমাদের হচ্ছে যে সবাই তো এরকম করে বলে, এই জন্য হচ্ছে তোমাদের আসলে ডিফারেন্সিয়েট করতে সময় কি অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভালোর জন্য বলে আর কি এমনি মার্কেটিং এর জন্য বা অন্য পারপাসে বলে, এটা তোমাদের জন্য ডিফারেন্সিয়েট করা কষ্ট হয়ে যাবে। আমি তোমাদের বড় ভাই হিসেবে বলতেছি এই ক্লাসগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং হচ্ছে যে এই ক্লাসগুলো তোমরা ইউটিউব থেকে যারা আগের গুলো করো নাই তারা রেকর্ড করে নিবে, ঠিক আছে? এটা মাস্ট, এগুলো পড়লে তোমার একটা আইডিয়া হয়ে যাবে, তোমার একটা ধারণা হয়ে যাবে অ্যাকচুয়ালি আমার কি পড়তে হবে, এবং তুমি ভুল জায়গায় অন্তত পরিশ্রম করবা না, সঠিক জায়গায় পরিশ্রম করবা, যেটা তোমাকে ইনশাআল্লাহ সফলতার দিকে নিয়ে যাবে, ঠিক আছে? তোমরা অনেকে অনেক পরিশ্রম করো কিন্তু ওই সঠিক ওয়েতে পরিশ্রম করতে পারো না, সঠিক ওয়েতে পরিশ্রম করতে না পারে কারণে আলটিমেটলি ভালো করতে পারো না, ঠিক আছে? তো আমি চাই না
যে তোমরা এরকম করো, তোমরা সঠিক হতে পরিশ্রম করো, যা শিখা লাগবে তা শিখো, শিখে পরীক্ষা দিতে যাও, ইনশাআল্লাহ ভালো হবে। ওকে, আসো তাহলে এটা একটা এই ডেফিনিশনটা আমরা এক্সট্রোসি ডেফিনিশন পড়লে দেখবো যে এই লাইনগুলো এখানে লিখে আছে যে দ্রুত গতির সামনে কোনো রাতে আঘাত করলে তাদেরকে দ্রুত ক্ষমতার সমান একটা বিকেন্দ্রিকতা, সেটাই হচ্ছে এক্সট্রোসি। এভাবে করে কিন্তু এটা লেখা আছে, ঠিক আছে। এরপর আসো তাহলে ডেফিনিশন গুলো আমাদের পড়তে হবে, এই কোশ্চেন থেকে আমরা এই মেসেজ দিচ্ছি। এরপরে কোন বস্তু সিলেবাস যত শুরু করে এটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আবার সূত্র। আমি তোমাদের বলছি সূত্রগুলোতে কি কি পড়বা, একক পড়বা, মাত্রা পড়বা, তারপর হচ্ছে সূত্রগুলোর প্রয়োগ শিখবা, সূত্রগুলোর সাথে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গ সমানুপাতিক মানে সম্পর্ক শিখবা। এগুলো 4-5টা জিনিস সূত্র থেকে শিখবা, তার মধ্যে এটা চলে আসছে ছোট একটা ম্যাথ, জাস্ট মান বসা দিলে হয়ে যাচ্ছে এরকম একটা ম্যাথ। এরপর আসো পৃথিবীর কোন অক্ষাংশে, আর হচ্ছে যে হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করবা সেটা আমরা হচ্ছে স্পেসিফিক চ্যাপ্টার যখন তোমাদের পড়াবো তখন ওই ক্লাসগুলোতে শিখাবো। আমরা এই ক্লাসগুলোতে সলভ করতেছি না, কোশ্চেন অ্যানালাইসিস করতেছি। পৃথিবীর কোন অক্ষাংশের অভিকর্ষতার মানকে আদর্শমান ধরা, এটা ডায়াগোনাল লাইনের মধ্যে আছে 45 ডিগ্রি, তোমরা জাস্ট ডায়াগোনাল লাইন পড়তে পারো। এখানে আরেকটা কথা, এখান থেকে তোমরা মেসেজ দিবা যে অভিকর্ষজ ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবক যেটা আছে দুইটারই সবগুলো বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে। দেখবে যে খুব সুন্দর করে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য লেখা আছে। জি এর বৈশিষ্ট্য মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ ধ্রুবক দুইটার ওই বৈশিষ্ট্যগুলো মাস্ট পড়বা, ঠিক আছে, ওই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসো ঢাকার ভূচুম্বকত্বের বিচ্যুতি কোণ কত, ঢাকার ভূচুম্বকত্বের বিচ্যুতি কোণ কত, এটাও ডায়াগোনাল লাইনের মধ্যে আছে। বিচ্যুতি কোণ, বিনতি কোণ, দেখবে যে বিভিন্ন ঢাকা, রাজশাহীর বিচ্যুতি কোণ, বিনতি কোণ এগুলো লেখা আছে, এগুলো ডায়াগোনাল লাইন থেকে চলে আসে, ঠিক আছে। ওই এটাও আমরা আরেকটা টাইপের মধ্যে ফেলতে পারি, বিভিন্ন মান আমাদের মুখস্থ করতে হবে, সে মানগুলোর মধ্যে আমরা ফেলতে পারি, ঠিক আছে। আর এটা ডায়াগোনাল লাইনের মধ্যে চলে আসবে, সমস্যা নেই, তোমরা ডায়াগোনাল লাইনগুলো পড়লে এটা পেয়ে যাবে, ঠিক আছে। কিছু মান মুখস্থ করতে হয়, তার মানের মধ্যে এটা একটা। কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি, হ্যাঁ, এটা জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসছে। কার বিচ্যুতি বেশি, কার বিচ্যুতি কম, এটা এই রিলেটেড কোশ্চেন থেকে আমরা কোশ্চেন পাবো, ঠিক আছে। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আমাদের আরো অনেক কিছু বিভিন্ন জিনিসের বৈশিষ্ট্য জানতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো যেমন হচ্ছে উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল লেন্স, অবতল লেন্স, এগুলো বৈশিষ্ট্য জানতে হবে। এগুলো কি ধরনের প্রতিবিম্ব তৈরি করে এরকম একটা চার্ট আছে, সেই চার্টও জানতে হবে। ওই চ্যাপ্টার থেকে আমরা এই টপিকগুলো পড়বো। এরপরে আসো আমাদের পরে যে কোশ্চেন সেটা হচ্ছে যে নিচের কোনটির কার্যনীতির উপর আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত। আমরা জানি আবেশের উপর প্রতিষ্ঠিত ট্রান্সফর্মার একটা আরেকটাকে হচ্ছে যে প্রভাবিত করে। আবেশ মানে একটা কাছাকাছি আরেকটাকে এনে একটা দ্বারা একটাকে প্রভাবিত করে, সেটাই হচ্ছে আবেশ, ঠিক আছে। তো সেটার উপরে হচ্ছে ট্রান্সফর্মার কাজ করে। এটা আমরা অ্যাকচুয়ালি কোথায় জানবো, এটা হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, এটা হচ্ছে পঞ্চম চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপারের হচ্ছে যে পঞ্চম চ্যাপ্টারে আমরা এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে। তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটার কনসেপ্ট কি, এটা কনসেপ্ট হচ্ছে ডায়াগ্রাম লাইন এক নাম্বার আমরা বলতে পারি। আর হচ্ছে তোমাদের বিভিন্ন যে যন্ত্রাংশগুলো আছে, জেনারেটর, ট্রান্সফরমার, ট্রানজিস্টর, ডায়োড, এগুলো হচ্ছে যে এগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে তোমার। তারপর ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে, এগুলো কি, এগুলোর সুবিধা কি অসুবিধা কি এগুলো জানতে হবে। ওইগুলো থেকে এই টাইপ কোশ্চেনগুলো তোমরা পেরে যাবে। এরপরে যেগুলো অধিক শক্তিশালী ক্ষার, এখন ক্ষারগুলোর ক্ষেত্রে আমরা জানি যে তোমার গ্রুপ 1 এর যেগুলো সেগুলো সবচেয়ে শক্তিশালী। গ্রুপ 1 এর মধ্যে আবার হচ্ছে যে যেগুলো একটু নিচের দিকে, ক্রমান্বয়ে যারা নিচের দিকে তারা বেশি শক্তিশালী। কেন? কারণ হচ্ছে আকার বড় হয়ে গেলে ওইখান থেকে খুব সহজে ওয়েজ হচ্ছে যে ডিসোসিয়েট করতে পারে বা ভেঙে যাইতে পারে, তখন হচ্ছে ওইটা বেশি শক্তিশালী, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আমরা কিভাবে পারবো, আমরা হচ্ছে যে এই কনসেপ্টগুলো বুঝতে হবে। এটা হচ্ছে মৌলের পর্যায়িত ধর্ম যে চ্যাপ্টার আছে, ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার, ওইখানে কনসেপ্টগুলো আমাদের বুঝে করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে মানে পিএইচ যদি এত কখন, আমরা অলরেডি তোমাদের কয়েকবার বলছি যে নিচের কোনটি যোগ করলে পিএইচ বাড়বে কমবে, এই টাইপের কোশ্চেন আসে। নিচের কোনটি যোগ করলে পিএইচ বাড়বে অথবা পিএইচ কমবে, এই টাইপের কোশ্চেন হরহামেশাই পরীক্ষায় আসে। এগুলা তোমার পাবা হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে, সেটা মেইনলি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার। সেখানের মধ্যে তোমরা এরকম কিছু एग्जांपल পাবা যে এগুলো যদি যোগ করা হয় তাহলে পিএইচ বাড়ে, এগুলো যদি যোগ করা হয় পিএইচ কমে, ঠিক আছে। তাহলে পিএইচ বাড়া কমার যে एग्जांपल গুলো আছে, সেই পিএইচ বাড়া কমার एग्जांपल যেগুলো আছে সেই एग्जांपल থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে, প্রায় আসে। তাহলে তোমাদের এটা মাস্ট মনে রাখতে হবে যে পিএইচ এর বাড়া কমার एग्जांपल আমাদের পাতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা কয়েকটা বাড়ানোর জন্য কয়েকটা एग्जांपल মুখস্থ করে ফেলবা, কমানোর জন্য কয়েকটা एग्जांपल মুখস্থ করে ফেলবা। আর যারা আমাদের মূল ক্লাসে থাকবে তাদের আমরা ক্লাসে বলে দিবে এই জিনিসগুলো, ক্লাসে বলে দিলে তোমরা জাস্ট ক্লাস ফলো করলেই চলবে। বাকিটা হচ্ছে যে নিজেরা জোগাড় করে নিবা, নোট করে নিবা, নোট করার পরে সেগুলো পড়ে চলে যাবে পরীক্ষা হলে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা ব্যাপারে বললাম কথা। এরপর হচ্ছে যে ডিনামাইট তৈরির ক্ষেত্রে কোন রাসায়নিক বস্তুটি ব্যবহৃত, তোমাদের বলতে গলা শুকিয়ে ফেলছি যে যেগুলা দৈনন্দিন জীবনে বাস্তবিক জীবনে ব্যবহার হয়, যেমন হচ্ছে টিএনটি, ডিনামাইট, ডেটল, হেক্সামিন, প্যারাসিটামল, ক্লোরোফর্ম, এই যে এই টাইপ যেগুলো অলরেডি বলে ফেললাম। এই টাইপের আরো কিছু প্লাস্টিক পাবা, পলিমার যৌগ,
যেগুলো হচ্ছে বাস্তব জীবনে, আমাদের বাস্তব জীবনে ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো তোমার হচ্ছে যে কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিশেষভাবে জৈব রসায়নের ক্ষেত্রে এটা মাস্ট মনে রাখবা। অলরেডি আমার এই কথার উপর ভিত্তি করে তোমরা অনেকগুলো কোশ্চেন পেয়েছো, ঠিক আছে? যারা আমার ক্লাসগুলো আগে থেকে করছো, বিশেষভাবে মাইমুনা, শাহানুর, মুন্নি, এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে আমার রিপিটেড স্টুডেন্টরাই থাকে, কারণ ওরা জানে ক্লাসের কোয়ালিটি সম্পর্কে বা ক্লাসে আমরা কি আলোচনা করি। তারা নতুনরা তো আস্তে আস্তে ওরা জানবে থাকতে থাকতে। তো এখন তোমরা একটু বলো তো, আমি এই কথাটা তোমাদের কয়বার বলছি বা বলছি কিনা আমাকে একটু জানাও তো, তোমরা একটু জানাও আমি কয়বার বলছি এই কথা। প্রায় প্রতিটা ক্লাসে বলছি, এবং তোমাদের ফিডব্যাক দেওয়ার সময়। তাহলে ডিনামাইট তৈরির ক্ষেত্রে এখন আমি যদি ডিনামাইট সম্পর্কে পড়তে বলি, কি পড়তে বলবো? মেনলি পড়তে বলবো এটা কিভাবে তৈরি হয়, এটা ব্যবহার কি, সুবিধা কি অসুবিধা কি, এগুলো পড়তে বলবো। কারণ থরলি ওই টপিকের মধ্যে দিয়ে যাইতে হবে, ঠিক আছে? পিকনিক অ্যাসিড একটা এক্সাম্পল। ওকে, এরপর আসো, এটার উত্তর হচ্ছে যে তোমার এখানে গ্লিসারিন ট্যানেট্রেট, সেটা এক্সাম ইয়ে পড়তে হবে, আমরা ক্লাসে পড়বো সেটা, আমরা জাস্ট এখানে কোশ্চেন অ্যানালাইসিস করতেছি। স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে কোন ধাতুটি হচ্ছে যে খাদ্য শৃঙ্খলা প্রবেশ করে? গতকালকেও বলছিলাম যে পরিবেশ রসায়নের শেষের দিকে যে অংশটা আছে, সেটা হচ্ছে তোমার পরিবেশ রসায়নের শেষের দিকে যে অংশটা আছে, সেখানে 12 ধাতুগুলো আছে, সেগুলো হচ্ছে যে সম্পর্কে আমাদের জানতেই হবে, সেগুলো সম্পর্কে আমাদের জানতেই হবে, ঠিক আছে? এমন নিয়েও আমাদের নিয়মিত ক্লাস করে, হ্যাঁ ওকে করছে। তাহলে হচ্ছে যে সেগুলো আমাদের জানতেই হবে। কি জানতে হবে? যে আমাদের ভারী ধাতু যেগুলো আছে সেগুলো হচ্ছে যে বিষক্রিয়ার বা কত কত পরিমাণটা টক্সিক, কতর উপরে গেলে সেগুলো বিষক্রিয়া করবে, এবং সেগুলোর বিষক্রিয়া হচ্ছে যে আমাদের শরীরে কি কি ডিজিজ ফর্ম করতে পারে, পরিবেশের জন্য কি কি ক্ষতি করতে পারে, সেই জিনিসগুলো হচ্ছে যে আমাদের জানতে হবে। কি জানতে হবে? আমাদের কি কি ডিজিজ করে, পশু পাখির কি কি ডিজিজ করে, উদ্ভিদের কি কি ডিজিজ করে, এবং হচ্ছে যে ওইটার বিষাক্ততার মাত্রাটা কিরকম, ঠিক আছে? নিরাপদ মাত্রা কত, বিষাক্ততার মাত্রা কত, হ্যাঁ? তো এই জিনিসগুলো তোমরা মাস্ট পড়ো। এই জিনিসগুলো থেকে প্রায় কোশ্চেন আসে, রিপিটেডলি কোশ্চেন আসে এই টপিক থেকে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন আসো, জি তোমাদের এটা বলার, তোমাদের মাধ্যমে বলার পিছনে আরো রিজন আছে কি, তোমরা আসলে জিনিসগুলো খেয়াল করতেছো কিনা সেটা বুঝে, মাশাআল্লাহ তোমরা খেয়াল করতেছো, গুড, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের ভালো করার তৌফিক দান করুক, মূল পরীক্ষা যাতে ভালো করতে পারো। আজকে আমার প্রিভিয়াস ইয়ার গত বছরে একটা স্টুডেন্টের সাথে যোগাযোগ হয়েছে, ও আমার একদম বেশি প্রিয় স্টুডেন্ট ছিল, কারণ ও আমার প্রত্যেকটা ক্লাসই করছে এবং খুব বড় স্টুডেন্ট ছিল, কিন্তু ওর ব্ল্যাক ফেভার করে না, বুঝছো? ও হচ্ছে যে ভালো করতে পারে নাই, তাও হচ্ছে যে আমার ওর কথা মনে আছে, এবং ওর জন্য আমার জীবন দেওয়া থাকবে। তো মাইমুনা আর কি, ওর নামও মাইমুনা। তো হচ্ছে যে এখন হোমিওতে পড়তেছে, গভর্নমেন্ট হোমিও মেডিকেল কলেজ বা হচ্ছে যে কলেজ আছে একটা, সেটাতে পড়তেছে। সেখানে অ্যাডমিশন টেস্টে থাকে, পরীক্ষা দিয়ে চান্স পাইছে, পড়তেছে ওইটা নিয়ে, হোমিওপ্যাথি নিয়ে। আজকে কথা হয়েছে এর বসে, আমি মানে শিওর ছিলাম যে ও চান্স পেয়ে যাবে, বাট লাক ফেভার করে নাই। আল্লাহ হয়তো ওর হচ্ছে যে ওইটার জন্যই হচ্ছে যে ওর জন্য উত্তম রাখছে, ওইখানে হয়তো কল্যাণ রাখছে, সেজন্য এখানে আনে নাই। এটা সবসময় হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করবে, এবং হচ্ছে যে আল্লাহর যে ফয়সালা সেটার উপর হচ্ছে যে স্ট্রিক্ট থাকবা, যে যদি ভালো কিছু হয়, মানে আমার মতে ভালো, তাও যদি সেটা যদি পেয়ে যাই তাও আলহামদুলিল্লাহ, আর যদি নাও পাই তাও হচ্ছে যে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়ার কিছু নাই, হয়তো এটার মধ্যে আমার কল্যাণ, ঠিক আছে? যে কোনো প্রফেশনে আমাদের হচ্ছে যে সাকসেসফুল করতে পারবে না, তারপরও এই প্রফেশনের সাথে যেহেতু হচ্ছে যে সেবা রিলেটেড, এই প্রফেশনের সাথে আমাদের ইমোশন রিলেটেড, মানুষের জীবন রিলেটেড, এই প্রফেশনের প্রতি এই জন্য হচ্ছে যে আমাদের একটু আকর্ষণ বেশি। কিন্তু আমি না পাইলে যে বিশেষ ক্ষতি হয়ে যাবে এরকম না, পাইলে যে বিশেষ কিছু হয়ে যাবে এরকম না, এখানেও লটস অফ স্ট্রাগল আছে, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? মানুষের সেবা অনেকভাবে করা যায়, জাস্ট ডাক্তার হয়ে যে করা যায় ব্যাপারটা এরকম না, আমাদের যে উপকারী মনোভাব সেটা থাকতেই হবে, ঠিক আছে? সেটা এখানে আসলো। আমার কথা হচ্ছে যে আমরা আল্লাহর যে প্ল্যান থাকবে আমাদের ব্যাপারে, আমরা সেটার প্রতি সন্তুষ্ট থাকবো অলওয়েজ। কিছু পাইলেও সন্তুষ্ট, না পাইলেও সন্তুষ্ট, সবসময় চিন্তা পজিটিভলি থিঙ্ক করবো যে এটার মধ্যে আমার কল্যাণ আছে, ঠিক আছে? লাইফে কখনো থেমে থাকা যাবে না, যারা থেমে থাকে না তারা সাকসেসফুল হয় আলটিমেটলি, যে কোনো সেক্টর, যে কোনো ভাবে, ঠিক আছে? এই আর কি। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে ফ্রম দি ভেরি বিগিনিং, এবং চেষ্টা করতে হবে অপটিমাম লেভেল, একদম হচ্ছে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবে। তুমি হচ্ছে যে তোমার মনে হচ্ছে যে আমি চেষ্টা করতেছি, তোমার মনে হওয়া দিয়ে কিচ্ছু যায় আসে না, তুমি তোমার মানে একদম শেষ বিন্দু পর্যন্ত পৌঁছে যাবে, মানে এর বেশি একটা ইঞ্চিও, 1 মিনিটের বেশি পসিবল না আমার পক্ষে পড়া, আমার পক্ষে চেষ্টা করা। এই তোমার মানে সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবা, তাহলে গিয়ে বলবা যে না আমি আমার সবটুকু দিচ্ছি, এবার হয় নাই, ঠিক আছে? এবং সঠিক স্ট্র্যাটেজি ফলো করে, এই স্ট্র্যাটেজি শিখবা আমাদের কাছে, আমাদের কাছে শিখতে আসবে আসলে স্ট্র্যাটেজি, কিভাবে আমি পড়বো, ও গাইডলাইন কি, গাইডলাইন তো জানার জন্য। কারণ আমরা কি, আমি তোমাদের প্রায়ই বলি
আমার আর তোমার মধ্যে ডিফারেন্স শুধু এইটুকুই, জ্ঞান আর তেমন ডিফারেন্স না। তোমাদের এখানে থেকে পড়তে পড়তে অনেকে আমার থেকে আরো অনেক বেশি জানবা, এরকম অনেক স্টুডেন্ট থাকবে, কিন্তু যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে আমি এই পথের মধ্যে দিয়ে গিয়েছি, আমি এই পথে দেখছি এই পথের কোথায় হচ্ছে যে কোনটা ভুল কোনটা সঠিক, সে পথটা আমি চিনি। জাস্ট আমি তোমাদের পথ চিনে দেওয়া হচ্ছে আমার মূল দায়িত্ব, পথ চিনে দেওয়া আমার মূল দায়িত্ব, আমি এভাবেই দেখি। ঠিক আছে, আমার কাছে যারা স্টুডেন্ট আছে ওরা তো ক্লাসগুলো অন্য জায়গা থেকে করে ফেলতে পারে, আমার ক্লাসে হয়তো ইউনিক কিছু আছে, আলহামদুলিল্লাহ ইউনিক কিছু, সবার ক্লাসের মধ্যে ইউনিক কিছু থাকে, আমার ক্লাসে ইউনিক কিছু আছে, সেটা আমি চেষ্টা করি আন্তরিকতায় আমার ইউনিক, আর কিছু না। আমি চেষ্টা করবো যে আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে, সেটা পেইডে হোক আর ফ্রি হোক, আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি চেষ্টা করবো যে আমার সামনে যে স্টুডেন্টরা থাকবে তারা যাতে উপকৃত হয়, তাদের টাইমটা যাতে ওয়েস্ট না হয়। ঠিক আছে, তারা যে তাদের জীবন থেকে একটা সময় আমার ক্লাসে দিচ্ছে, আমার সাথে দিচ্ছে, তাদের এই টাইমটা যাতে প্রপারলি ইউজ হয়। ঠিক আছে, এটা চেষ্টা থাকবে আমার, এই দায়িত্বশীলতা আমার থাকবে ইনশাল্লাহ। তবে মেইন আমি তোমাদের জন্য যা করবো সেটা হচ্ছে তোমাদেরকে প্রপার গাইডলাইন দিব, সঠিক পথটা দেখাইবো যে এই পথে যাও, এই পথে গেলে ইনশাল্লাহ ভালো করতে পারবে। কিন্তু পরিশ্রম তোমায় করতে হবে, পরিশ্রম তোমায় করতে হবে, অর্জনটাও তোমার। হ্যাঁ, আমার হয়তো এখানে একটু কন্ট্রিবিউশন থাকতে পারে, চেষ্টা থাকতে পারে, কিন্তু মূল অর্জনটা তোমার থাকবে। ঠিক আছে, এই আর কি। তো আসলে এই কথাগুলো বলে ফেললাম, এগুলো দরকার আছে, এবার হচ্ছে আমরা মূল কাছে চলে যাই। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম ব্যতিক্রম ঘটে কোনটাতে? তো সাধারণ নিয়ম ব্যতিক্রম ঘটে ক্রমিং, এটা আমাদের খুবই পরিচিত। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা কি, সেটা হচ্ছে তোমার কয়টা মৌল ব্যতিক্রম দেখা যায়। কোশ্চেন গুলো করলে বেসিক কোশ্চেন, যদি স্টুডেন্ট উল্টো পাল্টা কোশ্চেন করে মানে আনসার করে, আমার এত মানে খারাপ লাগে জিনিসগুলো নিয়ে। প্রায় তোমাদের কোশ্চেন করি যে 100°C পিএইচ কত, সবাই 7 জায়গায় মানে 7 করো, মনে হয় যে ওরা বই পড়েও না, বই পড়েও না। এই ভাইয়ার ক্লাস, ওই ভাইয়ার ক্লাস, এই কোচিং থেকে তো এবার 5,000 জন চান্স পাইছে, আমি ওইখানে গিয়ে পড়লে মনে হচ্ছে যে মুশকিল আসান হয়ে যাবে। ঠিক আছে, আমি নিজে হচ্ছে যে ধরো একটা অনলাইন কোচিং এ রান করাচ্ছি, আমি স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, কিন্তু আমার নিজে তুমি যদি চেক করে দেখো, আমি ইন্টারমিডিয়েটে একজন টিচারের কাছে বাইরে পড়িনি, অনলাইনেও পড়ি নাই, অফলাইনেও পড়ি নাই। এরপর হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বাংলাদেশের কেউ দাবি করতে পারবে না আমি তো একটা ক্লাসও করছি, একটা ক্লাসও করিনি, কোনো প্ল্যাটফর্মে আমি ভর্তি হইনি, শুধু একটা প্ল্যাটফর্মে এক্সাম ব্যাচে ছিলাম, জাস্ট তার শেষের দিকে, শেষের 1 মাস আগে। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে কি কোনো কিছু বাধা হয়েছিল? কারণ কি? কারণ একটাই, যা শিখে লাগবে তা আমি শিখে ফেলছি, আলহামদুলিল্লাহ, যা শিখে লাগবে তা শিখে ফেলছি। এখন তুমি সেটা নিজে নিজে শিখো বা কোনো প্ল্যাটফর্ম থেকে শিখো, যেখান থেকে শিখো, আলটিমেট কি শিখতে হবে এটাই, আর কিচ্ছু না। ঠিক আছে, একজন 10 জায়গায় পড়ে একটা জিনিস পারে, আর তুমি এক জায়গায় পড়ে পারতেছো, পারাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তো তোমরা ভুল করে ফেলে যায়। তোমাদের অনেকের হচ্ছে যে বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, ও বই খুলেও দেখে না, এই সারা ক্লাস দেখছে, ক্লাস নোট করছে, বই খুলেও দেখে না, বই পড়েও দেখে না। তোমাদের মেডিকেলে চান্স পাওয়া খুব হার্ডলি, তাহলে সেটা মানে হচ্ছে যে কি হবে, ব্যতিক্রম হবে। হ্যাঁ, ব্যতিক্রম কখনো উদাহরণ হইতে পারে না। ধরো হচ্ছে 1 লাখের মধ্যে একজন এরকম বইটার সাথে অ্যাসোসিয়েশন নাই, বইটা ভালো করে পড়ালে ও চান্স পেয়ে গেছে, এটা ব্যতিক্রম। ব্যতিক্রম কখনো উদাহরণ হইতে পারে না। আদারওয়াইজ বাকি সবাই যারা চান্স পায়, বাকি সবাই হচ্ছে যে মেইন বই পড়ে, ভালো করে মেইন বই পড়ে পড়ে চান্স পায়। ঠিক আছে, তো তোমাদের এই টাইপের কোশ্চেন না পারার পিছনে রিজন একটাই, যেটা আমি মানে ফিল করি, সেটা হচ্ছে তোমাদের সাথে মেইন বইয়ের সাথে একটা দূরত্ব আছে। কারণ মেইন বইতে জিনিসগুলো খুব সুন্দরভাবে ছক আকারে হাজার এক্সার বইতে আছে, 50°তে পিএইচ কত, 100°তে পিএইচ কত। তারপর হচ্ছে এই যে কথা থেকে কথাই গেলাম, এই কোশ্চেন থেকে 23 নম্বর কোশ্চেন থেকে ইলেকট্রনের সাধারণ ব্যতিক্রম কয়টাতে দেখা যায়? 21টা মূলে দেখা যায়। কিন্তু তোমাদের কাছে আমি কোশ্চেন করছি, তোমাদের ক্লাসের মধ্যে যারা আছে তাদের অনেকেও বলছো 3টাতে, 4টাতে, 50টাতে। এইটা কি রে ভাই, মানে এটা তোমরা আজকেই দেখবা, যারা পারো না তারা আজকেই দেখবা যে হাজার লেকচারের বইয়ে 3rd চ্যাপ্টারে, তোমাদের চ্যাপ্টারের ভিতরে যে পর্যায় সারণী চিত্রটা আছে বা পর্যায় সারণী ছবি আছে, সেটার নিচে খুব সুন্দর করে লেখা আছে 21টি মৌল ইলেকট্রন মানে ব্যতিক্রম দেখা যায়। 21, কে কে জানো এটা আমাকে বলো তো, কে কে জানো, সত্যি কথা বলবা, কে কে জানো এটা, বা এই পেজটা পড়ছো তোমরা, জানো না জানো সেটা আলাদা, এই পেজটা পড়ছো পুরোটা, কে কে আমাকে বলো, যারা ক্লাসে আছে তাদের মধ্যে।
আমি তোমাদের হচ্ছে যে আমি পড়ো ধরো হচ্ছে যে আমার এই প্ল্যাটফর্মটা এখনো খুব বেশি পরিচিত হয়ে যায় এটা তোমরা জানো, কিন্তু হচ্ছে যে পরিচিত হবে ইনশাআল্লাহ। তো আমার এখনকার অবস্থায় এখন শুরুর দিকে যে ব্যাচগুলো আছে সেই ব্যাচ যেরকম আমি কোনো বই দিচ্ছি না, আমি পরবর্তীতেও দিব না। আমি দিলে হয়তো দিব শুধু ডিভিশনের বই হয়তো দিব, র্যাপিড ডিভিশনের জন্য হয়তো বই দিব, এটা আমার প্ল্যান আছে। এখনো তোমাদের টিডিএফ ছোট নোট টোট এগুলো দিয়ে রিভিশনের জন্য আমি তোমাদের পৌঁছাই হয়তো টিডিএফ দিব ইনশাআল্লাহ, কিন্তু আমি কখনোই তোমাদের হচ্ছে বইটাই দিব না। এই বইগুলো ধ্বংস করছে স্টুডেন্টদের, বিশ্বাস করে এই বইগুলো ধ্বংস করছে। মেইন জিনিস আমি তোমাদের বারবার বলি, মেইন বই পড়বা, মেইন বই সবকিছু পড়বা, A to Z পড়বা, প্রত্যেকটা পেজ পড়বা, ভালো করে পড়বা, মেইন বই পড়বা। তোমাদের প্রিপারেশনের মেইন বেসিস হবে মেইন বই। অন্য বইগুলো ফেলে দিবা এটা না, কোচিং এর বইটা এই বই সেই বই এগুলো হচ্ছে তোমরা সাহায্যকারী হিসেবে নিবা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ তাশফিয়া, সাহায্যকারী হিসেবে নিবা, ঠিক আছে? এগুলো থেকে হেল্প নিবা, পড়বা হচ্ছে মেইন বই। মনে থাকবে কি পড়বে তোমরা সবাই জানো, কমেন্ট করো কি বই পড়বা। এই কোচিং সেই কোচিং ওই কোচিং এর 100% শিওর সাজেশন বই পড়বা, শিওর কমন বই পড়বা, না কিছু মেইন বই পড়বা, বলো কি সিদ্ধান্ত নিছো? আচ্ছা, এই পেজের হচ্ছে যে এই জিনিসগুলো পড়তে হবে, এখানে অনেকগুলো তথ্য আছে ওই পেজের মধ্যে, যে তা তো কয়টা ওটা তো কয়টা, তারপর হচ্ছে অ্যাক্টিনেট মৌল, ল্যান্থানাইট মৌল, 21টা মৌলের ব্যতিক্রম, যে ব্যতিক্রমগুলো আবার কোনটার পারমাণবিক সংখ্যা কত সেটা আমি সুন্দর করে তোমাদের এটা পড়াই দিব এই পেজটা। আর তোমাদের যারা ক্লাসে থাকবে না তারা এই জিনিসগুলো পড়ে নিবা। কোনটি জারণ ক্ষমতা সর্বাধিক, সবচেয়ে বেশি জারণ ক্ষমতা কার? ফ্লোরিনের। তারপর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা আছে ওই চ্যাপ্টারের মধ্যে। জারণ ক্ষমতা কি, বিজারণ ক্ষমতা কি? জারণ ক্ষমতা ডেফিনিশনটা পড়বা। জারণ ক্ষমতার বিজারণ এক কথা। বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে যে কি, বলো বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করা নাকি ত্যাগ করা? গ্রহণ করা। তাহলে জারণ ক্ষমতা হচ্ছে ইলেকট্রন ত্বককে গ্রহণ করার ক্ষমতা, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাই হচ্ছে যে জারণ ক্ষমতা, এটা অনেকে জানে না। ওকে, সুমাইয়া বলছে মেইন বই, বাকিরা কি এমন বই পড়বা? অন্য বইগুলো জাস্ট হচ্ছে মেইন বই ভালো করে পড়ার পরে তারপর হচ্ছে তুমি একটু দেখবা যে এক্সট্রা কিছু আছে কিনা, বা কোনো জিনিস গোছাই দিছি কিনা। হ্যাঁ, কোনো জিনিস গোছাই দিছি কিনা সেটার জন্য অন্য বই দেখতে পারো। আদারওয়াইজ মূল বই শেষ। মূল বই ভিত্তিক প্রিপারেশন নিবা, তোমাকে ভালো মেডিকেল গুলো একটা ডাকছে, ভালো মেডিকেল তোমার জন্য অপেক্ষা করতেছে, ঠিক আছে? মূল বই পড়লে ওকে। তাহলে পজিশন বি ব্লক কি মৌল সংখ্যা কত? তাহলে জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা, জারণ, বিজারণ, জারক, বিজারক, এই জিনিসগুলো জানতে হবে। এই কোশ্চেন থেকে এই মেসেজ দিবা। পজিশন নাম্বার হচ্ছে ডি ব্লক মৌল সংখ্যা কত? ডি ব্লক মৌল সংখ্যা কত? এস ব্লক, পি ব্লক, এফ ব্লক, সব ব্লকের মৌল সংখ্যা পড়বা। অন্ত অবস্থান্তর মৌল কোনগুলোকে বলা হয়, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তারপর হচ্ছে যে সমস্ত বর সংখ্যা একই, বর সংখ্যা ভিন্ন, এগুলোকে কি বলা হয়? বর সংখ্যা একই নেই সেটাকে আইসোবার বলবো। তারপর আইসোমারের ডেফিনেশন, আইসোটোনের ডেফিনেশন, আইসোটোপের ডেফিনেশন, এবং এগুলো एग्जांपल সবকিছু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এটা এগুলো নিয়ে প্রায় কোশ্চেন আসে। আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রনিক আছে, মানে হচ্ছে দুইটার ইলেকট্রন সংখ্যা সমান, এরকমও আসে, এগুলো পড়তে হবে। তারপর দেখো এই মিথেনের সাথে তোমার হচ্ছে পানি প্রবাহকের সাহায্যে আমাদের এটা সংশ্লেষ গ্যাস, এটা কি গ্যাস বলা হয়? মোস্ট প্রবাবলি, আমি শিওর না, মোস্ট প্রবাবলি এটাকে সংশ্লেষ গ্যাস বলা হয়। এটা হচ্ছে তোমার ইয়েতে আছে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে 5th চ্যাপ্টার, যেটা আছে অর্থনৈতিক রসায়ন, সেখানের মধ্যে আছে এই বিক্রিয়াগুলো। তোমরা সেখান থেকে সংশ্লেষ গ্যাস, ওয়াটার গ্যাস, তারপর হচ্ছে যে আরো কিছু গ্যাস আছে, এরকম আরো কিছু গ্যাস আছে, সেগুলো তোমাদের হচ্ছে যে পড়তে হবে, ঠিক আছে? প্রোডিউসার গ্যাস, এটা প্রোডিউসার গ্যাস নাম মনে পড়তেছিল না, প্রোডিউসার গ্যাস, সেগুলো হচ্ছে যে এরকম সংকেতগুলো পড়তে হবে বা কম্পোজিশন পড়তে হবে। হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে আবার বিক্রিয়াগুলো প্রভাবক কি, কত তাপমাত্রা হয়, সেই জিনিসগুলো জানতে হবে, যেমন এখানে প্রভাবক আসছে। বেবি পাউডার এন্ড অ্যান্টিসেপ্টিক রূপে গত ক্লাসেও তোমাদের বলছিলাম যে কর্মমুখী রসায়নের এই যে বিভিন্ন টয়লেট্রিজ গুলো আছে, সেই টয়লেট্রিজ গুলার উপাদানগুলো পড়তে হবে, মূল উপাদান কি পড়তে হবে, এবং কোন উপাদান কি কাজে ব্যবহার, কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেটা পড়তে হবে। সেটা পড়লে তোমরা এই কোশ্চেন পারবা, কোনটাকে অ্যান্টিসেপ্টিক রূপে ব্যবহার করা হয়েছে, কোনটাকে মূল দ্রাবক রূপে ব্যবহার করা হয়েছে, কোনটাকে ময়শ্চারাইজার রূপে ব্যবহার করা হয়েছে, সেটা তোমরা জানবা। এরপরে কোনটি প্রাকৃতিক খাদ্য সংগ্রহ, এটা হচ্ছে তোমার প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, এটা হচ্ছে কর্মমুখী রসায়ন থেকে আসছে। প্রাকৃতিকের মধ্যে তিনটাই আছে, সাধারণ লবণ বা খাদ্য লবণ NaCl, তারপর হচ্ছে সরিষার তেল, চিনি, এগুলা ওকে। তারপর কৃত্রিম খাদ্য সংরক্ষণ গুলো আছে, কোনগুলো হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, কোনগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, এরকম করে আসতে পারে। নিচে কোন জায়গাটি আয়নটি রঙিন যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে ডি ব্লক গুলা। তো এখানে ডি ব্লক যেটা, সেটা হচ্ছে যে তোমরা চুজ করবা। এরপরে ডি ব্লকের আর কি কি বৈশিষ্ট্য আছে, এগুলো প্যারাচুম্বক রূপে কাজ করে, এগুলো হচ্ছে যে তোমার ভারী জটিল যৌগ গঠন করে, এরকম যে বৈশিষ্ট্য যেগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়তে হবে।
মানে বিশেষভাবে কি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। ক্যারামেল তড়িৎ দ্বারা কোনটি ব্যবহৃত হয়? তড়িৎ দ্বার সবগুলো জানতে হবে। বিভিন্ন যে তোমার তড়িৎ কোষগুলো আছে সেগুলো তড়িৎ ধার জানতে হবে, সেগুলো অ্যানোড ক্যাথোড জানতে হবে। বারবার সেম কথাই বলতেছি, তোমরা তড়িৎ রসায়ন পড়ার সময় যারা আমাদের ক্লাসে থাকবে না, ক্লাসের বাইরে যারা থাকবে, যারা বেশিরভাগ আমাদের 2 ওই কোর্সে নাই, তাদের প্রতি আমার ইনস্ট্রাকশন থাকবে তোমরা অবশ্যই নিজে নিজে খুঁজে খুঁজে তোমার অ্যানোড ক্যাথোড গুলো আলাদা নোট করে ফেলবা। আর যারা আমাদের ক্লাসগুলোতে থাকবা 2 ওতে আসো, তাদেরকে আমরা বলবো যে তোমাদের চিন্তা কিছু নাই, তোমরা হচ্ছে আমি গোছাই দিব জিনিসগুলো পড়ানোর সময়, তোমরা জাস্ট ক্লাস ফলো করলে হবে, ক্লাস সবগুলো করবা, ঠিক আছে? ক্লাস সবগুলো করে ক্লাসের পর রেডি করবা, ক্লাসের সাথে আগাবা, তাহলেই হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে হচ্ছে যে এই তড়িৎদ্বার গুলো আমাদের করতে হবে। ক্যালোম্যান তড়িৎদ্বার খুব বেশি গুরুত্বপূর্ণ। ক্যালোম্যান তড়িৎদ্বার হচ্ছে যে এরকম সংকেতটা পাঠতে হবে Hg2Cl2, হ্যাঁ। আর হচ্ছে অ্যানোড ক্যাথোড গুলো খুঁজে খুঁজে করতে হবে। চামড়ার ট্যানিং কোনটা ব্যবহার করে? এটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন থেকে আসছে। তোমরা এখানে অনেকগুলো শিল্প সম্পর্কে পড়বা, কাঁচ শিল্প, কাগজ শিল্প, চামড়া ট্যানিং শিল্প, সিমেন্ট শিল্প, প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা হচ্ছে যে কি কি ইউজ করা হয়, মানে হচ্ছে তোমার কাঁচামাল গুলো কি, কাঁচ তৈরির কাঁচামাল গুলো কি, তারপরে তোমার হচ্ছে চামড়া ট্যানিং শিল্পে কি কি ইউজ করা হয় চামড়া ট্যানিং করার জন্য, সিমেন্টের জন্য কি কি ইউজ করা হয়, কোনটা কেন ইউজ করা হয়, সেই জিনিসগুলো জানবা, ঠিক আছে? এগুলো মাস্ট, এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। এরপরে তোমার হচ্ছে যে পরবর্তীতে আসো, দুধ হচ্ছে এক প্রকার কি? দুধ হচ্ছে এক প্রকার ইমালশন। এগুলো পড়ার সময় আমি তোমাদের বলছি যে জেল এর ডেফিনেশন বুঝবা, কলারের ডেফিনেশন বুঝবা, ইমালশনের ডেফিনেশন বুঝবা, সাসপেনশনের ডেফিনেশন বুঝবা। সাসপেনশন বলতে কি বোঝায়, ইমালশন বলতে কি বোঝায়, কলার বলতে কি বোঝায়, প্রত্যেকটা ডেফিনেশন বুঝবা। তারপরে হচ্ছে যে এগুলো এক্সাম্পল করবা, ঠিক আছে? আদারওয়াইজ তোমার এগুলো যত ভালো করে মুখস্থ করো, মনে রাখার পসিবিলিটি কম পরীক্ষা হলে গিয়ে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এগুলো ডেফিনেশন বুঝবা, ডেফিনেশন বুঝলে ডেফিনেশন থেকে কোশ্চেন আসতে পারে, আর হচ্ছে এক্সাম্পল তো তখন পারবাই, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এই জিনিসগুলো পড়বা, এগুলো হচ্ছে যে একটা চার্ট করে দেওয়া আছে কর্মমুখী রসায়নের মধ্যে, সে চার্টটা ভালো করে পড়বা। এরপর হচ্ছে কোনটি জারক বিজারক উভয়রূপে কাজ করে? গত ক্লাসেও বলছিলাম কোনটি শক্তিশালী জারক, কোনটা দুর্বল জারক, কোনটা উভয়রূপে কাজ করে, বা কোনটা জারক কোনটা বিজারক, এই টাইপের কোশ্চেন একটা আসেই আসে। জারক বিজারক থেকে কোশ্চেন আসবেই কনফার্ম, পিএইচ থেকে কোশ্চেন আসবেই কনফার্ম, এরকম কিছু টপিক আছে যেগুলো থেকে কোশ্চেন আসবে, এটা আগে থেকে কনফার্ম। এগুলো ছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষা হবে না, এগুলো থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে? তো এরকম এখান থেকে কোশ্চেন আসছে কোনটা জারক বিজারক উভয়রূপে কাজ করে, এটা তুমি ফেলতে পারো তড়িৎ রসায়নে। তড়িৎ রসায়নে খুব সুন্দর দুইটা চার্ট আছে, একটা জারকের চার্ট, একটা বিজারকের চার্ট, আর কিছু জিনিস আছে উভয়রূপে কাজ করে, সেগুলো আলাদা করে আছে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা? অবশ্যই সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, সালফিউরিক অ্যাসিড থেকে আমরা সেটাকে অ্যাসিড বৃষ্টি। এখন অ্যাসিড বৃষ্টির মধ্যে তুমি থরলি পড়বা, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর দিক কি কি, কত হলে অ্যাসিড বৃষ্টি বলবা, কি কি অ্যাসিড থাকে অ্যাসিড বৃষ্টি বলবা, অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে পিএইচ কত, সবকিছু পড়বা। এক ইউনিট পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা হয়? তোমাদের যারা সবগুলা ক্লাস করছো, কয়েকবার আমি তোমাদের বলছি জৈব যৌগের ক্ষেত্রে তোমাদের কয়েকটা জিনিস শুধু পড়তে হবে, বিক্রিয়াগুলোর ক্ষেত্রে বিভিন্ন জিনিসের প্রস্তুতি বিক্রিয়াগুলো পড়তে হবে, শনাক্তকারী বিক্রিয়াগুলো পড়তে হবে, নামী বিক্রিয়াগুলো পড়তে হবে। এই জিনিসগুলো বারবার তোমাদের বলা হয়েছে, ঠিক আছে? এখন দেখো একটা পরীক্ষা দ্বারা কোনো শনাক্তকরণ চলে আসছে গ্লিসারিন। তোমাদের পুরো বিক্রিয়াটাও কিন্তু জানতে হবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের শনাক্তকরণের ক্ষেত্রে বিক্রিয়াটাও পুরো জানতে হবে না, তোমাদের জানতে হবে যে এই বিক্রিয়া দ্বারা একে শনাক্ত করা হয়, এই বিক্রিয়া দ্বারা একে শনাক্ত করা হয়, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আমি তোমাদের হচ্ছে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব ইনশাআল্লাহ, জৈব রসায়ন আমি তোমাদের ফ্রিতেই পড়াই দিব বলছিলাম, তবে তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে আর কি, হ্যাঁ। মিনিমাম যদি 20 জন স্টুডেন্ট, মিনিমাম 20 জন যে স্টুডেন্ট আমার সাথে ওয়াদা করে যে ওরা এট এনি কস্ট হচ্ছে যে প্রত্যেকটা লাইভ ক্লাসে থাকবে, হ্যাঁ, এট এনি কস্ট, তাহলে হচ্ছে যে আমি জৈব রসায়নটা ফুললি কভার করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা আমি একটু শর্ত দিয়ে দিব, আদারওয়াইজ আমি পরিশ্রম করবো আর স্টুডেন্টরা ঘুমাবে, তাহলে তো হবে না। তাহলে আমি এটা কেন হচ্ছে যে ফ্রিতে করাবো, হ্যাঁ? আমি হচ্ছে যে পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে পড়াই, তারা তো হচ্ছে যে তোমার ইয়া করে পড়তেছে, এনরোল করে পড়তেছে, হ্যাঁ, ঠিক আছে? তো আমি এটা অ্যানাউন্স করবো যদি স্টুডেন্ট, যেমন সমন্বয়ন্তনের কথা যদি বলি, সমন্বয়ন্তন তোমরা জানো আমি শেষ করছি ফ্রিতে পাবলিকলি ক্লাসগুলা। তো তোমার হচ্ছে যে ওইখানে স্টুডেন্ট 10-12 জনের বেশি থাকতো না, কিন্তু তোমরা জেনে অবাক হবে ওইখানে এনরোল করছে প্রায় 100-র উপরে, ফ্রি যদিও ছিল বাট হচ্ছে যে 100-র উপরে স্টুডেন্ট ওই গ্রুপে জয়েন হয়েছে, কিন্তু তোমার আমার ক্লাসগুলো লাইভে ছিল 10-15 জন, ঠিক আছে? মানে হাইয়েস্ট, এরপরে পুরো ক্লাস করছে তো কম, 7-8 জন 6 জন এরকম, হ্যাঁ। তো এই জিনিসগুলো মাথায় রাখবে, স্টুডেন্ট আসলে লাইভ ক্লাস এমনও করে না, যারা হচ্ছে তোমার পেইড কোর্সে থাকে তারাই লাইভ ক্লাস করে না, সেটা একটা ফ্যাক্টর। তারপর আমি চাচ্ছি যে লাইভে থাকুক, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে তোমরা এখান থেকে কি মেসেজ নিবে, এই পরীক্ষাগুলো করতে হবে। মৃদু অ্যাসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে ট্রানজিশন, এটা একটা চার্ট যেটা তোমাদের মনে রাখতে হবে। এই চার্টটা না অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে এরকম তোমার নির্দেশকগুলো একটা চার্ট আছে যে কোন নির্দেশক কত পিএইচ এর রেঞ্জের মধ্যে কাজ করে, সেই চার্টটা তোমাদের করতে হবে। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা এইভাবে যদি চার্ট করে ফলো তাহলে তো ভালোই। এখানে তোমার হচ্ছে যে এটা কোন চার্ট থেকে আসছে, তড়িৎ রসায়ন থেকে আসছে,
তো দর্শনের মধ্যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে সেই কোনো নির্দেশক, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে হচ্ছে এমন নির্দেশক আমরা ইউজ করবো যেটা হচ্ছে যে pH 7 এর নিচে কাজ করে। তারপর হচ্ছে মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে আমরা এমন নির্দেশক ইউজ করবো যেটা হচ্ছে যে 7 এর বেশিতে কাজ করে। মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে কোনো নির্দেশক নাই। তাই এই জিনিসগুলো জানতে হবে আমাদের। বিস্কুট পাইলিং প্রক্রিয়া কোন উৎপাদনের সাথে জড়িত? এটা সিরামিক শিল্পের সাথে জড়িত। এরকম করে বিভিন্ন হচ্ছে যে তোমার বেটিং একটা আছে, বিটিং একটা আছে। আমি তোমাদের মানে টাস্ক দিয়ে দিচ্ছি, আজকে খুঁজবা। যারা এখন পারো তারা তো হচ্ছে জিনিয়াস, আর যারা পারো না তারাও জিনিয়াস হয়ে যাবে ইনশাআল্লাহ। খুঁজবা গিয়ে বেটিং এবং বিটিং দুইটা ওয়ার্ড তোমাদের মাথায় ঢুকে দিচ্ছি। বেটিং এবং বিটিং কোনটা কোন শিল্পের সাথে জড়িত? একটা হচ্ছে বেটিং, আর একটা হচ্ছে বিটিং, আরেকটা কি, একটা হচ্ছে বিটিং। তোমাদের জিজ্ঞেস করবে যে বেটিং কোন শিল্পের সাথে জড়িত, বিটিং কোন শিল্পের সাথে জড়িত। এভাবে করে তোমাদের কোশ্চেন করবে। এই যেমন এখানে বিস্কুট ফায়ারিং কোন শিল্পের সাথে জড়িত, ঠিক আছে? এভাবে করে কোশ্চেন করে। তো এটা হচ্ছে কোন চ্যাপ্টারের কোশ্চেন? এটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন, মানে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে? বিভিন্ন শিল্প থেকে আসছে। ল্যাবরেটরিতে কখনো নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক। তাহলে হচ্ছে আমরা যখন উদ্যোগ পদার্থ নিয়ে কাজ করবো, মানে গ্যাসীয় পদার্থ নিয়ে যখন কাজ করবো, তখন আমরা নিরাপদ চশমা ইউজ করতে হবে, কারণ হচ্ছে যেগুলো ছিটকে চোখে পড়লে চোখ শেষ। তো এটা হচ্ছে ল্যাবরেটরি একদম বেসিক তথ্য, বিভিন্ন জিনিসের ব্যবহারটা পারে এগুলো পেয়ে যাবে। ওয়াটার গ্যাসের অপর নাম কি? ওই যে অনেকগুলো গ্যাসের কথা বললাম, সিনথেটিক গ্যাস, প্রডিউসার গ্যাস, তার মধ্যে ওয়াটার গ্যাসও ছিল। ওয়াটার গ্যাসের অপর নাম হচ্ছে ব্লু গ্যাস, কারণ এগুলো নীল শিখা সহ জ্বলে। কি শিখা সহ জ্বলে? নীল শিখা সহ জ্বলে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে নিচের কোনটি কাঁচা রাসায়নিক উপাদান? তাও হচ্ছে অর্থনৈতিক রসায়ন থেকে কোশ্চেন আসছে। কাঁচা রাসায়নিক উপাদান কি? তাহলে সেটা সোডিয়াম, ক্যালসিয়াম, সিলিকেট। হ্যাঁ, এটা হচ্ছে মূল উপাদান। আরো অনেকগুলো উপাদান আছে, সবগুলো উপাদানই তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে কাঁচা চামড়া কিউরিং এর জন্য, তাও হচ্ছে অর্থনৈতিক রসায়নের কোশ্চেন। ওই চামড়া শিল্প, চামড়া ট্যানারি যেটা আছে সেখান থেকে আসছে। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা চামড়াগুলো উঠে ফেলার জন্য কাজ করি। তারপর হচ্ছে রান্না সিলিন্ডারে কোনটি ব্যবহৃত হয়? রান্না সিলিন্ডারে কোনটি ব্যবহৃত হয়? এটাও হচ্ছে অর্থনৈতিক রসায়নের কোশ্চেন। এটা হচ্ছে যে বিউটেন এবং প্রোপেন, এটা এখান থেকে আসছে। বা এটাকে আমরা পরিবেশ রসায়নের মধ্যে ফেলতে পারি, তবে অর্থনৈতিক রসায়ন এটা আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে বিভিন্ন জিনিসের ব্যবহার, বিশেষ করে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস নিয়ে ডিটেইলে তোমাদের জানতে হবে। প্রাকৃতিক গ্যাস থেকে আসলে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। প্রাকৃতিক গ্যাস হচ্ছে যে কোথায় কত পার্সেন্ট পাওয়া যায়, কোনটা প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকলে ভালো, কোনটা থাকলে খারাপ, এই জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ, তারপর ব্যবহারটা কি এগুলো জানতে হবে। উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রোমৌল কোনটা? মাইক্রোমৌল আর ম্যাক্রোমৌল কিছু আছে। যেগুলো একটু বেশি পরিমাণে প্রয়োজন তাদেরকে ম্যাক্রো, যেগুলো একটু কম পরিমাণে প্রয়োজন তাদেরকে মাইক্রোমৌল বলা হয়, কিন্তু এগুলো অত্যাবশ্যকীয়, ঠিক আছে? তো এগুলোর জন্য তোমার ন্যামোনিক আছে, এমজিকে নাইটস। তারপর হচ্ছে ময়নামতি বা এই যেন কুমিল্লা ক্লিনিকের পাশে এরকম করে দুইটা ন্যামোনিক আছে। সেগুলো আমরা ক্লাসে বলবো, তোমরা হয়তো জানো, জানলে ভালো, না জানলেও সমস্যা নাই। তো এখানে ওইভাবে করে তোমরা এগুলো পড়ে ফেলবা। এগুলো হচ্ছে যে উদ্ভিদ সাহিত্য থেকে আসছে। এই দুইটা নিয়ে আর কোনো টাইপ লাগবে না। এটাই একটা টাইপ যে এগুলো নিয়ে আসে, মাইক্রোমৌল উদাহরণ আসে, এটা পড়তে হবে। পরাগরেণু বাইরের পুরু শক্ত এবং প্রোটিনযুক্ত ত্বকে কি বলে? এভাবেই করে তোমার কিসের ডেফিনেশন আছে? এক্সাইনের ডেফিনেশনটা আছে। তোমরা বইগুলো দেখবা, এটা হচ্ছে উদ্ভিদ প্রজনন থেকে আসছে। কোন চ্যাপ্টার থেকে আসছে? উদ্ভিদ প্রজনন, শর্ট সিলেবাসের বাইরে একটা চ্যাপ্টার তোমার উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে। তো সেটা এটা হচ্ছে সুন্দরভাবে এটা ডেফিনেশন, এক্সাইনের ডেফিনেশন যারা পারবে তারাই এটা পারবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে এক্সাইন, ইনটাইন সবকিছু পড়তে হবে। কৃত্রিম প্রজনন, প্রাকৃতিক প্রজনন উপায়গুলো পড়তে হবে এই চ্যাপ্টার থেকে। তারপর হচ্ছে নিচের কোনটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নয়? তো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার গুলো আমাদের এক্সাম্পল গুলো জানতে হবে। এটা জিনতত্ত্ব বিবর্তন থেকে আসছে। আর হচ্ছে যে এখানে লাল সবুজ বর্ণান্ধতা বলো, তারপরে তোমার হচ্ছে যে ডুচেন মাসকুলার ডিস্ট্রফি বলো, ডিএমডি, তারপর হচ্ছে যে হিমোফিলিয়া বলো, সবকিছু হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। কিন্তু সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নয় হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কোনো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নয়। ওকে, এগুলো হচ্ছে আমরা জাস্ট এক্সাম্পল গুলো পড়বো। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার গুলো এগুলো ডিটেইলেও আছে আমাদের পরীক্ষা মানে বইতে, কিন্তু আমরা এগুলো ডিটেইলে যাবো না। আমরা জাস্ট তোমাদের পড়ানোর সময় বলবো যে তোমাদের ভালো করে পারতে হবে যে এক্সাম্পল গুলো, নামগুলো পারতে হবে ভালো করে। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার এগুলোর নাম কি কি? হার্ট লাং মেশিন কখন ব্যবহার করা হয়? অবশ্যই হচ্ছে বাইপাস সার্জারির সময়। যখন আমরা বাইপাস সার্জারি করবো হার্টের, তখন যাতে হচ্ছে যে আমাদের হার্ট লাং প্রপারলি কাজ করতে পারে সার্জারির সময়, তখন হচ্ছে হার্ট লাং মেশিন ব্যবহার করবো। এটা তোমার হচ্ছে যে ইয়ে থেকে ওই অপারেশন গুলো থেকে পড়লেই পারবা। এটা দাগানো থাকবে, সমস্যা নেই। এটা অন্য কোনো টাইপের মধ্যে আমরা ফেলতেছি না। কোষের দুই প্রকার মৃত্যু আছে, একটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, একটা হচ্ছে যে পুষ্টির অভাবে বিষাক্ত প্রভাব। তাহলে কোষের মৃত্যু পড়তে হবে। এটা কোন চ্যাপ্টার থেকে আসছে? এটা হচ্ছে তোমার কোষ চক্রায়ন পড়বা, কোষ চক্র এবং কোষের মৃত্যু পড়বা, সেখান থেকে হচ্ছে যে পারবা। এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর যদি পুষ্টির অভাবে বিষাক্ত দ্রব্যের প্রভাব মৃত্যু হয় তখন সেটাকে নেক্রোসিস বলা হয়। এরপর হচ্ছে যে প্রতিসাম্যতা থেকে প্রায় ঘুরে ফিরে 1-2 বছর পরপরই কোশ্চেন আসে। যারা নিয়মিত পড়ো, বিশেষভাবে এটা প্রথম দিক থেকে দুইটা জিনিস তোমাদের মাস্ট করতে হবে। ওই প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে, সেটা হচ্ছে যে
সিলোমের যে উদাহরণ আছে অ্যাসিলোমেট, সিডিসিলোমেট, ইউসিলোমেট, সেগুলো এক্সাম্পল জানতে হবে, ডেফিনেশন মানে জিনিসটা কি সেটাও বুঝতে হবে, প্লাস হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা থেকে প্রায় কোশ্চেন আসে, কোনোবার আসে অরীয় প্রতিসাম্য, কোনোবার দ্বিঅরীয়, কোনোবার দ্বিপার্শ্বীয়, ঠিক আছে? এরকম করে তোমার হচ্ছে যে প্রতিসাম্যতাগুলোর এক্সাম্পল জানতেই হবে মাস্ট। তো এটা হচ্ছে টিনোফোরা, টিনোফোরা দ্বিঅরীয় প্রতিসাম্য। তারপর সাইকোসিটির বৈশিষ্ট্য, আমি তোমাদের বলছিলাম যে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে দুটো জিনিস জানতে হবে, কি কি আমাকে বলো তো, যারা ক্লাসে আসছো, কি বলছিলাম? এখানে একটা ক্লু আছে, কোশ্চেনটা পড়লে তোমরা বুঝবে। উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন জিনিসের কোন দুটো জিনিস আমি মাস্ট করতে বলছি, ভালো করে বুঝে পড়তে বলছি, বলো তো, দ্রুত দ্রুত বলো, টাইমে শেষ করতে হবে। আজকে আমরা অনেক পেছানো, অনেক পেছানো, একটা দ্রুত টান দিতে হবে। আজকে প্রয়োজনীয় কিছু এক্সট্রা কথা বলছি, তো সেজন্য হচ্ছে যে আজকে ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে। তো তোমরা বলো, আমি যাচ্ছি। তোমরা তো কমেন্ট করতেছো হয়তো, তোমাদের কথাটা একটু পরে যাচ্ছে আমার। তো সেটা হচ্ছে যে আমি বিভিন্ন জিনিসের বৈশিষ্ট্য এবং গুরুত্ব পড়তে বলছি। সাইকাস, তারপরে সেটা হচ্ছে যে ব্রায়োফাইটা হইতে পারে, টেরিডোফাইটা হইতে পারে, নকডোবিজি, আবৃতবীজ হইতে পারে, মালবেশি হইতে পারে, পোয়াশি হইতে পারে, এগুলো বৈশিষ্ট্য এবং গুরুত্ব, বৈশিষ্ট্য এবং গুরুত্ব, ঠিক আছে? এগুলো বুঝে পড়তে হবে, জাস্ট মুখস্থ করলে হবে না, বুঝে পড়তে হবে। বৈশিষ্ট্য এবং গুরুত্ব থেকে কোশ্চেন আসবেই আসবে, এটা মাস্ট। হ্যাঁ, বৈশিষ্ট্য এবং গুরুত্ব তুমি ভালো করে পারলে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান মিলিয়ে তোমার হচ্ছে 5 থেকে 7টা কোশ্চেন কমন পাবা। বৈশিষ্ট্য এবং গুরুত্ব থেকে 5 থেকে 7টা কোশ্চেন কমন পাবা। নিষেক আবার ডিম্বক কিসে পরিণত, খুব সুন্দর একটা চার্ট আছে উদ্ভিদ প্রজননের মধ্যে, খুব সুন্দর একটা চার্ট আছে, আগের অবস্থা এবং পরের অবস্থা, ডিম্বক্রন্দ্র, বীজরন্ধ্র, ডিম্বক্রমে, বীজনালী, এরকম করে খুব সুন্দরভাবে আগের অবস্থা পরের অবস্থাগুলো আছে। তো এই জিনিসগুলো তোমরা ওই চার্ট থেকে পড়ে ফেলবা, ওই চার্টটা মাস্ট করতে হবে। কাশ্মীর রক্ত সংবন্ধের অংশ নয় কোনটা, যারা রক্ত সম্বন্ধ পড়ে তারা জানে সম্মুখ বাহিকা বলে কিছু নাই। কাশ্মীর রক্ত হিমোসিল আছে, হিমোলিপ আছে, পৃষ্ঠীয় বাহিকা আছে, সম্মুখ বাহিকা বলে কিছু নেই। রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, প্রত্যেকটা বেসিক স্ট্রাকচার কি, মূল জিনিস কি, কোনটার কাজ কি, এগুলো একটু জানতে হবে, ঠিক আছে? এই তো বৈশিষ্ট্যের উদাহরণ পড়তে হবে, ঠিক আছে? তোমার কথা রাইট, উদাহরণ কেমন দিব, উদাহরণ করতে হবে। তবে আমি শুনতে চাচ্ছিলাম আর কি ওই দুইটা, সমস্যা নেই, উদাহরণ করতে হবে, তোমার কথা রাইট। উদাহরণ, বৈশিষ্ট্য এবং গুরুত্ব, এই জিনিসগুলো মাস্ট 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 করতে হবে। নিচের কোন বাক্যটি সঠিক, সেটা হচ্ছে বেরির উদাহরণ হচ্ছে টমেটো। তাহলে এগুলো বিভিন্ন ফল, গত ক্লাসে বলছিলাম যে বিভিন্ন জিনিসের ফল, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ফুল, তারপর বিভিন্ন টাইপের পাতা, মূল, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে, কোনটা টাইপ কি। হ্যাঁ, যেমন হচ্ছে বেরির উদাহরণ, সিলিকের উদাহরণ, যৌগিক ফলের উদাহরণ, সরল ফলের উদাহরণ, এগুলো ফলের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। পাতা, অনেক প্রকার পাতা আছে, যৌগিক পাতা, সরল পাতা, জটিল পাতা, পাতার ক্লাসিফিকেশন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন এই জিনিসগুলো তোমাদের মাস্ট করতে হবে, এটা ওইটার মধ্যে চলে আসছে। হাইড্রার খাদ্য নয়, হাইড্রার খাদ্য, হাইড্রার বাসস্থান, হাইড্রার দৈহিক গঠন, হাইড্রার যে কোষগুলো আছে, হাইড্রার চলন, সবকিছুই করতে হবে তোমাদের। হাইড্রার খাদ্য নয়, খাদ্য থেকে চলে আসছে, তাহলে খাদ্য নয় হচ্ছে ছোট ঘাস, এটা ঘাস খায় না। এটা কি, এটা কি কার্নিভোরাস না মাংসাশী? এটা প্রাণী টানি খাবে, এটা ঘাস কেন খাবে? ঘাস হচ্ছে হার্বিভোরাস, ঘাস খাবে, ঘাস করি, ঘাস খাবে, ঘাস করি, ঠিক আছে? স্থির রুই মাছ ডিম পাড়ে কখন? স্থির রুই মাছ ডিম পাড়ে কখন? কখন কখন বলো তো, কখন? এই ডিম পাড়ে কখন? প্রজননকাল, এগুলো আসে। হাইড্রার ক্ষেত্রে বলো, রুই মাছের ক্ষেত্রে বলো, ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে বলো, আর তুল কাটা, স্টিকল ব্যাগ, এই সেই বুমবাং যেগুলো আছে প্রাণীর আচরণের মধ্যে, সেগুলোর হচ্ছে যে প্রজননকাল পরীক্ষায় আসে। প্রজননকাল তোমাদের জানতে হবে, সবগুলো প্রজননকাল করে ফেলবা। নিচের কোন হরমোনটি পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ মানে নিয়ন্ত্রণ করে, সেটা গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিকের সাথে রিলেটেড গ্যাস্ট্রিন, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে হচ্ছে গ্যাস্ট্রিক রিলেটেড, এর জন্য গ্যাস্ট্রিন এভাবে করে মনে রাখতে পারবা। আর এগুলো পূর্ব পরিপাক শোষণের মধ্যে এরকম একটা হরমোনের চার্ট আছে, বা হরমোনের অনেকগুলো হরমোন সম্পর্কে আছে তথ্য। এই হরমোনগুলো প্রত্যেকটার ফাংশন পড়বা, কোনটা কোন জায়গা থেকে রিলিজ হয়, কাজ কি, কোনটা কোন জায়গা থেকে খরিত হয়, কাজ কি, এগুলো পড়তে হবে। এরপরে নিচের কোনটি তৈরি প্রক্রিয়াকে ইরেথ্রোপোয়েসিস বলে? ইরেথ্রোসাইট কাকে বলে? লোহিত কণিকা। তাহলে লোহিত কণিকা তৈরি প্রক্রিয়াকে ইরেথ্রোপোয়েসিস বলবে। কার প্রক্রিয়াকে বলবে? লোহিত রক্ত কণিকা তৈরি প্রক্রিয়াকে ইরেথ্রোপোয়েসিস বলবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রক্ত থেকে আসছে, এগুলো বেসিক ইনফোর মধ্যে পড়ে যায়। তোমার লোহিত রক্ত কণিকা কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, কোথায় গিয়ে ভাঙে, এই জিনিসগুলো অবশ্যই পড়তে হবে। তারপর হচ্ছে মানুষের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয় কোনটি? আমি তোমাদের বলছিলাম যে প্রতিরক্ষা স্তর নিয়ে, প্রতিরক্ষা থেকে 3টা জায়গা পড়তে বলছি, এবং এই 3 জায়গা থেকে আমি এখন পর্যন্ত এই তোমার 8 বছরের, আজকে 8 বছরের কোশ্চেন সলভ চলতেছে, একটা কোশ্চেনে 3টা টপিক থেকে আমি এখন পর্যন্ত পাই নাই। একটা টপিক কি, মানবদেহের প্রতিরক্ষা স্তরগুলো সম্পর্কে পড়তে হবে, অ্যান্টিবডি সম্পর্কে ডিটেইলে পড়তে হবে। অ্যান্টিবডি ক্লাসিফিকেশন হিমোগ্লোবিন এ, বি, বি তো নাই, হিমোগ্লোবিন এ আছে, এম আছে, জি আছে, ডি আছে, ই আছে, প্রত্যেকটা হচ্ছে যে পার্সেন্টেজ কত, কোথায় ঘটিত হয়, কাজ কি, এগুলো পড়তে হবে। আর ভ্যাকসিন, ভ্যাকসিন ক্লাসিফিকেশন পড়তে হবে। এই 3টা টপিকের বাইরে কোশ্চেন আসতে আমি দেখি নাই।
মানবের প্রতিরক্ষা থেকে। তাহলে দেখো ঘুরে ফিরে এই টপিকগুলো থেকে, তাহলে তোমার কাজ হবে কি, তুমি কি এই তিনটা টপিক ছাড়া বাকিগুলো পড়বে না? না, আমার মেসেজ এটা না, আমার তোমাদের প্রতি মেসেজ হচ্ছে যে যে টপিকগুলোতে কোশ্চেন আসছে এগুলো মাস্টার হয়ে যাও, এগুলো মানে তোমাকে জিজ্ঞেস করলে এগুলো তুমি পারবাই, এরকম হয়ে যাও। এরকম একজন হয়ে যাওয়ার পরে তারপর বাকি জিনিসগুলো পড়ো। আমি তো তোমাদের জাস্ট সমন্বয় নিয়ন্ত্রণ পড়াইতে গিয়ে আমি কি তোমাদের জাস্ট যে টপিকগুলো হচ্ছে যে আসছে পরীক্ষায় বা যে টপিকগুলো বারবার আসছে সে টপিকগুলো পড়াইছি নাকি সবকিছু বুঝে পড়াইছি? বলো তো, যারা সমন্বয় নিয়ন্ত্রণ ক্লাস করছে তারা আমাকে বলো। আমার অ্যাপ্রোচ দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে অ্যাপ্রোচ তোমাদের কি করতে হবে। আমি তোমাদেরকে সমন্বয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে যারা আমার ক্লাস করছে সবাই কমেন্ট করো, সবাই আমাকে জানো আমি তোমাদের সমন্বয় নিয়ন্ত্রণ পড়ানোর সময় কি যে টপিকগুলো থেকে শুধু কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষা বারবার আসে সে টপিকগুলো পড়াইছি নাকি সবকিছু পড়াইছি বুঝে, তোমরা জানো। এরপরে আসলে প্রজনন থেকে আসছে প্রথম টেস্ট টিউব বেবির নাম কি, তাহলে প্রথম টেস্ট টিউব বেবির নাম কি, বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবিকে কখন হয়েছে, কোন ডাক্তারের সহায়তা হয়েছে, এই জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ, মানবদের করটিকাতে কতগুলো অস্থি আছে? করটির মধ্যে আছে 29টি, আর করটিকা মানে শুধু হচ্ছে যে মাথার উপর দিকে, সেখানে আছে 8টা, আর করটিকাতে 8টি, আর করটি বললে 29টি হইতো। ঠিক আছে, করটি বললে মুখমণ্ডল সহ এগুলো সহ হইতো, এটা জানতে হবে। এটা হচ্ছে যে তোমাদের ইয়ের মধ্যে আছে, ওই সপ্তম চ্যাপ্টার একদম শুরুতে একটা বড় চার্ট আছে হাড় হিসেব নিকেশে, সেখানে হ্যান্ড লিভার অবস্থান বৃক্কের কোথায়, অবশ্যই বৃক্কে নালিকা, নালিকার একটা পার্ট, রেনাল টিউবুলসের একটা পার্ট হচ্ছে হ্যান্ড লিভার, টিউবুলসের একটা পার্ট কি টিউবুলস তিনটা পার্ট আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা পিসিটি, তারপর লোফো ফ্যামিলি বা এলএইচ, আর তারপর ডিস্টাল কনভলিউটেড টিউবুল ডিসিটি। ঠিক আছে, হ্যাঁ। তো এখন এই তো মুন্নি ক্লাসগুলো করছে, আরো যারা ক্লাস করছে তারা সবাই জানো আমি কিন্তু সব জিনিসগুলাই তোমাদের ভালো করে পড়াইছি, সব জিনিসগুলাই কভার করছি, বুঝাই যে জিনিসগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে রিলেটেড। হ্যাঁ, তো এখন তাহলে এখান থেকে মানে যে মেসেজটা আমি তোমাদের দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা পড়ার সময় ক্লাস করানোর সময় সবকিছু আমি তোমাদের পড়াবো বলবো, কিন্তু আমিও কিন্তু আবার হচ্ছে যে জিনিসগুলো বেশি আসে সেগুলোতে বেশি এমফাসাইজ করছি এবং তোমাদের বলছি যে ওই জিনিসগুলো ভালো করে করতে হবে। এরকম তোমরা পড়ার সময় ওই জিনিসগুলো 100% ক্লিয়ার করবা, এরপরে বাকিগুলো পড়বা, বাকিগুলো ভালোভাবেই পড়বা, কিন্তু ওইগুলো যাতে এমন ভাবে পড়ে নেবে এখানে ভুল করা যাবে না। এবং এই স্কিলটা তোমাদের মেডিকেলে চান্স পাওয়ার পরেও লাগবে কি, সেটা হচ্ছে বেসিক জিনিস ভুল করা যাবে না। এই যে প্রফেশনাল পরীক্ষা দিবা, 4টা প্রফেশনাল পরীক্ষা পাস করে তোমাদের এমবিবিএস ডাক্তার হইতে হবে, এই প্রফেশনাল পরীক্ষাগুলোতে যারা বেসিক জিনিস ভুল করে ফেল করাই ডিরেক্ট ফেল, আবার 6 মাস পরে আবার রিঅ্যাপিয়ার করতে হবে, সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তারপর পাস করতে হবে। ঠিক আছে, সাপ্লিতে আবার বেসিক জিনিস ভুল করে আবার ফেল করাই দিবে, মোট কথা বেসিক ভুল করা যাবে না। এটা হচ্ছে যে আসলে মেডিকেলে আসলে বোঝা যাবে কোনটা বেসিক কোনটা, এখন যেরকম এখানে বুঝে যায় এটা বেসিক, এটা পারতেই হবে, সেখানে এরকম অনেকগুলো বেসিক জিনিস আছে সেগুলো পারতেই হয়। ঠিক আছে, তো এরকম ভাবে ওই জিনিসগুলা আমরা যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিই, সরি ভর্তি পরীক্ষা না, আমরা যখন মেডিকেলে প্রফেশনাল এক্সামগুলো এখন দিই, এই প্রফেশনাল এক্সামগুলোতে আমরা খেয়াল রাখি যে এটা বেসিক ইনফরমেশন, এটা ভুল করা যাবে না, ওইগুলো আমরা খুব ভালো করে শিখি বা এগুলো পড়ি। ঠিক আছে, তো ওইগুলো পারার মাধ্যমে তোমার হচ্ছে যে ভালো করে ক্লিয়ার হবে এই আর কি। তো তোমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে তোমাদের বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো মাস্ট পারতে হবে। হ্যাঁ, মাস্ট। আচ্ছা, তাহলে হচ্ছে যে এটা আমাদের গেল বৃক্ক নালিকার মধ্যে। এরপর আসো মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী কোন মহাকাশে পাওয়া যায়, সরি মহাকাশে মহাকাশে প্রাণী কিভাবে পাওয়া যায়, সরি মহাদেশে পাওয়া যায়। এখন তাহলে হচ্ছে মার্সুপিয়াল প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়, মহাকাশে না মহাদেশে। তো এখন তোমার হচ্ছে যে এটা তোমরা কোথায় পাবা, এটা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞানের শেষ চ্যাপ্টার যেটা আছে জীববৈচিত্র্য চ্যাপ্টার, সেখানের মধ্যে একটা চার্ট আছে কোন মহাদেশে কি স্তন্যপায়ী কোন প্রাণীগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওইখানে ওই চার্ট এবং ওই চার্টের আশেপাশে তথ্যগুলো থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চোখের স্ক্লেরার রং কি, খুব সুন্দর কোশ্চেন, চোখের স্ক্লেরার রং সাদা। ঠিক আছে, কোরানেসের রং কি, কালো। ঠিক আছে, এখানে কি রঞ্জক থাকে, মেলানিন বেশি থাকে। ঠিক আছে, আমার একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে আসলে যারা কালো বা শ্যামলা তারা তো আসলে বড় লোক। ঠিক আছে, কারণ হচ্ছে তাদের হচ্ছে যে মেলানিন বেশি থাকে, আর যারা বেশি ফর্সা সাদা তারা হচ্ছে গরিব ইন টার্মস অফ মেলানিন, তার মেলানিন রঞ্জক কম থাকার কারণে ওরা সাদা। ঠিক আছে, ওরা তো বুঝতে পারেন ওদের আসলে কম থাকার কারণে ওরা হচ্ছে ফর্সা, এই আর কি। তো আবার যারা হচ্ছে ফর্সা তারা বলবে যে এরকম কিছু কিছু জিনিস কম থাকা ভালো। তো এখন হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। এখন এখানে প্লাস্টিডের মধ্যে যখন একটা নাম দিয়ে দিছে, হ্যাঁ না এটা তোমার এইটা রেফারেন্স, কিন্তু এটা না, এটা রেফারেন্স হচ্ছে তোমার এই বইটা, এখানে ওরা দিছে আর কি নিউক্লিয়াস সবচেয়ে বড় অঙ্গাণু, কিন্তু এটা রেফারেন্স হচ্ছে তোমার ইয়াসার বই, এটাকে কি বলেন হাসান স্যারের বই, হাসান স্যারের বই মধ্যে প্লাস্টিড আছে এবং ক্লোরোপ্লাস্ট আছে, এটা রেফারেন্স। তবে
এটা নিয়ে হচ্ছে যে মানে মতবিরোধ আছে আর কি। কিন্তু এখন কনক্লুসিভ কোনো ডিসিশন আমি তোমাদের এখন দিচ্ছি না। কনক্লুসিভ ডিসিশন আমি তোমাদের হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ব্যাখ্যা সহ, যে আমি কোনটাকে বলতেছি আর কি। অ্যাকচুয়ালি আমি এখন তোমাদের কোনো কনক্লুসিভ ডিসিশন দিচ্ছি না, কারণ কনক্লুসিভ ডিসিশন দেওয়ার আগে আমি তোমাদের হচ্ছে যে ওভারঅল এটা নিয়ে রিসার্চ করতে হবে। জার্নাল, সায়েন্টিফিক জার্নাল যেগুলো আছে সেগুলো, জার্নালগুলো তোমরা দেখবে যে তোমরা তো যারা ইংলিশে ভালো, মানে হচ্ছে যে জাস্ট পড়ে বুঝো, ভালো বলতে এটুকু বুঝাচ্ছে। অনেকে আমরা জাস্ট সবকিছু পার করে ফেলি, অনেকগুলো ইন্টারমিডিয়েট পার করে ফেলি, কিন্তু এই বেসিক স্কিলগুলো আমাদের থাকে না, যে আমরা অন্তত পক্ষে ইংলিশ থরলি যখন কোনো ভিডিও দেখবো, নিউজ শুনবো বা এমনি কোনো লেকচার দেখবো, তখন হচ্ছে আমরা জাস্ট শুনে বোঝাটা, এই স্কিলটা বলতে না পারাটা, বলতে আস্তে আস্তে পারবো বা বলাও আস্তে আস্তে শেখা উচিত, কিন্তু শুনে বোঝাটা, পড়ে বোঝাটা মাস্ট, এই স্কিলটা লাগবে। তো তোমরা জানো যে সায়েন্টিফিক অনেকগুলো জার্নাল থাকে যেগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে গুগলে করলে। তো জার্নাল গুলো এমন কোনো ওয়েবসাইট না, সায়েন্টিফিক জার্নাল আছে, জার্নাল গুলো আছে, হ্যাঁ, বা বিভিন্ন আর্টিকেল আছে, ওই আর্টিকেল গুলোর মধ্যে কিন্তু তোমার এই জিনিসগুলোর একটা এক্সপ্লেনেশন থাকে, ব্যাখ্যা থাকে। তো আমি ব্যাখ্যাটাকে নিয়ে একটু রিসার্চ করব, রিসার্চ করার পর আমি তোমাদের কনক্লুসিভ ডিসিশন দিব হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে একটু চোখ রাখবা, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেলে আশা করি সবাই যুক্ত আছো। আর হচ্ছে যে যারা ইউটিউবে ক্লাসটা দেখবে তাদের জন্য ইনস্ট্রাকশন থাকবে, আমাদের হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপের লিংক তোমরা হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ডিসক্রিপশন চেক করে ওই টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকবা, ওইখানে তোমরা আমাদের কন্টেন্ট গুলো পাবা। তো এটা আমরা আপাতত রাইবোজোম ধরে আগাই, তারপর হচ্ছে নিউক্লিয়াসের ব্যাপারে বা কনক্লুসিভ যে ডিসিশন সেটা আমরা হচ্ছে যে পরে যাব, ঠিক আছে? আমি হচ্ছে যে তোমার বিভিন্ন, আমার যদি একটা জিনিস মনে না থাকে, আমি হচ্ছে কখনোই গোজামি দিয়ে তোমাদেরকে বলবো না, এটা আমি মনে না রাখতেই পারি। একদম সিম্পল ব্যাপার। আমাদের হচ্ছে অ্যানাটমির একজন প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল, সরি অ্যাসোসিয়েট প্রফেসর মোস্ট প্রবাবলি ছিল। ওনাকে আমার অনেক ভালো লাগছে এই ব্যাপারটার কারণে। ওনাকে একটা কোশ্চেন করছে একটা স্টুডেন্ট, বা এখনো প্রফেসররাও কি বলে যে তোমরা আমাকে কোশ্চেন করো, যদি আমি না পারি আমি হচ্ছে পড়ে এসে পরে তোমাদেরকে জানাবো বা পরে এটা জানাই দিব, ঠিক আছে? একজন মানুষ প্রফেসর হয়ে গেলে যে উনি সবকিছু জানাবো এটা এরকম না, আর আমরা তো কিছুই না, ঠিক আছে? আমি তো এখনো স্টুডেন্ট। সো আমার যদি কোনো কিছু না জানা থাকে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদের কোনো রং ইনফরমেশন না দাও, ঠিক আছে? কারণ না জানাটা হচ্ছে যে লজ্জার না, লজ্জার হচ্ছে তোমাদের ভুল ইনফরমেশন দেওয়া, জেনে বুঝে ভুল ইনফরমেশন দেওয়া, গোজামিল দিয়ে দেওয়া, ঠিক আছে? আমি একটা জিনিস না ক্লিয়ার হইলে আমার স্টুডেন্টদেরকে আমার দায়িত্ব হচ্ছে যে সেটা ক্লিয়ার করে দেওয়া। তো আমি শিখে ক্লিয়ার করে দিই, সমস্যা নেই, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু গোজামিল দিয়ে দেওয়া, উল্টাপাল্টা বুঝিয়ে দেওয়া, এই জিনিসগুলো অনুচিত, এই জিনিসগুলো লজ্জা, ঠিক আছে? তো এই জিনিসের আমি কনক্লুসিভ কোনো ডিসিশন তোমাদের দিচ্ছি না, এটা আমি একটু রিসার্চ করি, ঠিক আছে? কারণ হচ্ছে দায়িত্বশীল দুইজন, একজন আলিম স্যার, উনিও শ্রদ্ধা দায়িত্বশীল, আরেকজন হচ্ছে হাসান স্যার। তো দুইজন আমি রিসেন্টলি তোমার হচ্ছে যে জিনিসটা ইয়াতে পড়াইছি, তোমার হচ্ছে যে স্টুডেন্টদেরকে পড়াইছি যে এটা হচ্ছে প্লাস্টিক। তো এখন যেহেতু তোমার এটা নিয়ে কনফিউশন রাইজ করছে, এটা নিয়ে একটু খোঁজ নিতে হবে, হ্যাঁ? বিশেষ কোনটি মানুষের শরীরে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো হচ্ছে তোমাদের জানতে হবে। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো এক্সাম্পল মাস্ট। অত্যাবশ্যকীয় কথার মানে কি? মানে এটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে তৈরি হয় না, খাওয়ার মাধ্যমে বাইরে থেকে নিতে হবে। অত্যাবশ্যকীয় কথার মানে কি? এটা আমাদের শরীরের ভিতরে তৈরি হয় না, খাওয়ার মাধ্যমে বাইরে থেকে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট পাওয়া যায় অ্যালভিওলাসের মধ্যে হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ হয়। সারফেক্টেন্ট কখন রিলিজ হওয়া শুরু হয়, কেন, সারফেক্টেন্ট রিলিজের ইম্পর্টেন্স কি? সারফেক্টেন্ট যখন রিলিজ হওয়া শুরু করবে তখন আমরা এটাকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করব, হ্যাঁ? এর আগে আমরা এটাকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করবো না। এর আগে অনেকগুলো দেশের মধ্যে অ্যাবর্শনকে লিগ্যাল মানে অথরিটি দেওয়া হয়েছে আর কি, হ্যাঁ, অ্যাবর্শন করা যাবে। কিন্তু যখন সারফেক্টেন্ট রিলিজ হওয়া শুরু হয়ে যাবে তখন যদি আমরা এটাকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করি, তখন আর অ্যাবর্শন করা যাবে না, সেটা হচ্ছে যে ব্রিচ অফ ল হবে। আসলে মানবদেহে ক্যালসিয়াম ফসফরাস দুটো নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? ক্যালসিয়াম ফসফরাস দুইটাই যদি বলে তাহলে প্যারাথাইরয়েড, আর শুধু ক্যালসিয়াম বলে সেটা ক্যালসিটোনিনও আছে এই সিরিয়ালের মধ্যে। তারপর হচ্ছে পূর্ণ সংবেদী স্নায়ুময় কোনটা, মানে কোনটা মিক্সড, যেমন ফেসিয়াল সেটা হচ্ছে মিক্সড, ঠিক আছে? আমরা জানি 1 to 8 এটা হচ্ছে যে সেন্সরি, তারপর 3 4 6 11 12 এটা হচ্ছে মোটর, আর বাকিগুলো হচ্ছে মিক্সড। এরপর হচ্ছে কোন প্রযুক্তি ইনসুলিন তৈরি করে? অবশ্যই হচ্ছে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। তাহলে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির ধাপগুলো করতে হবে এবং রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির গুরুত্ব করতে হবে, ধাপ এবং গুরুত্ব করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে কিন্তু ভাইরাস জনিত জ্বর নয়, আমি তোমাদের কয়েকবার বলছি ভাইরাসের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, তোমাদের ভাইরাসের ক্লাসিফিকেশন পড়তে হবে, ডিএনএ ভাইরাসের এক্সাম্পল, আরএনএ ভাইরাসের এক্সাম্পল, আরো বিভিন্ন যে ক্লাসিফিকেশন আছে সেগুলো পড়তে হবে, এবং ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ এগুলো পড়তে হবে, মাস্ট পড়তে হবে। ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ এগুলোর উদাহরণ পড়তে হবে, এগুলো ছাড়া হবে না, ঠিক আছে? ওকে, এবার আসো
নিচের কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে, কোনটা মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে, এটা ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন থেকে আসছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি একই কথা বলছি যে ব্যাকটেরিয়ার তোমরা বৈশিষ্ট্যগুলো বুঝে পড়বা, ব্যাকটেরিয়া হচ্ছে যে ক্লাসিফিকেশন পড়বা এবং ব্যাকটেরিয়া গঠিত রোগগুলো পড়বা। ক্লাসিফিকেশনের মধ্যে এই জিনিসটা আছে, অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে যে ওই ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে অক্সিজেন উপস্থিতিতে বাঁচে, বা অক্সিজেন, আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে যেগুলো অক্সিজেন উপস্থিতিতে বাঁচে না। ঠিক আছে, তো এখন এরকম এক্সাম্পল গুলো চলে আসে। তো তোমার হচ্ছে যে এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, যেটা হচ্ছে মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে। তারপর হচ্ছে এই দেখো এই ফায়ার অ্যালজিরো অগ্নিশৈবাল নামে নিচের কোনটা পরিচিত? তো অগ্নিশৈবাল হচ্ছে যে পাইরোফাইটা। এখন এগুলো হচ্ছে যে নাম কি, তারপর সঞ্চিত খাদ্য কি, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা শৈবাল ছত্রাকের যে ক্লাসিফিকেশন চ্যাপ্টার আছে সেখানে মধ্যে তোমার 4 টাকায় দেওয়া আছে। ওই চারটা তোমরা পড়ো, খুব পাবে, হাসান স্যারের বইতেই আছে। শৈবাল ছত্রাক চ্যাপ্টারের শুরুতেই হচ্ছে এরকম একটা চার্ট আছে যেখানে মধ্যে এদের খাদ্য কি, তারপর এদের সম্পর্কে একটু পরিচিতি লিখে আছে। দেখছো না এটা? কে কে দেখছো আমাকে জানাও তো একটু। শৈবাল ছত্রাকের শৈবালের চারটাকে দেখছো? মানবদেহের ভারসাম্য রক্ষায় কে কাজ করে? অবশ্যই অন্তঃকর্ণ কাজ করে। আমরা জানি ভারসাম্য এখন শ্রবণের ক্ষেত্রে মেইনলি কাজ করে হচ্ছে অন্তঃকর্ণ। তাহলে এটা হচ্ছে ভারসাম্য রক্ষা, ভেস্টিবুলার অ্যাপারেটাস যেটা আছে সেটা হচ্ছে ভারসাম্য রক্ষায় কাজ করে। সাধারণ হাড় ভাঙা অপর নাম কি? সাধারণ হাড় ভাঙা মানে কি? তোমার হাড় যেটা ভাঙছে সেটা হচ্ছে যে চামড়া ভেদ করে বাইরে বের হয়ে আসে নাই, তাই এটা বদ্ধ, বদ্ধ মানে আবদ্ধ, এটা হচ্ছে আবদ্ধ, বাইরে থেকে কিছু দেখা যায় না, এটা হচ্ছে সাধারণ। যৌগিক মানে মুক্ত, মানে হচ্ছে হাড় বাইরে চলে গেছে, ছাপা বা জটিল হচ্ছে টুকরা টুকরা হয়ে গেছে। ঠিক আছে, এটা এগুলো হচ্ছে যে তোমরা কোন চ্যাপ্টারে পড়বে? অস্থির চ্যাপ্টারের মধ্যে পড়বা। অস্থির চ্যাপ্টারের মধ্যে এগুলো আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা টাইপ, তোমরা জানো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ঘুরে ফিরে কোশ্চেন আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কয়েকটা বই থেকে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, তারপর আসো তুমি কি আজ রাতে আসবে, এটার অনুবাদ। আগে হচ্ছে অনুবাদ আসতো, তো এটা হচ্ছে টু নাইট হবে, উইল ইউ কাম টু নাইট, এক্সট্রা আর কিছু দেখবে না। ঠিক আছে, এক্সট্রা আর কিছু প্রয়োজন নেই, এটা ট্রান্সলেশন করতে হবে তোমাদের। আগে ট্রান্সলেশন প্রায় আসতো, রিসেন্টলি আসা বন্ধ হয়ে গেছে, আবার আসতে পারে। ট্রান্সলেশন করতে হবে, ডাক্তার ডাক, কল ইন এ ডক্টর, এটা হচ্ছে যে তোমার ট্রান্সলেশন গুলো করতে হবে। হিয়ারিং দ্য নয়েজ, তবে এখানে হিয়ারিং হচ্ছে যে কি হবে? পার্টিসিপল। কারণ কি? কারণ কি বলতো? পার্টিসিপল, জিরান, এগুলো হচ্ছে তোমার ইয়া পড়তে হবে, এগুলোর হচ্ছে যে ডেফিনেশন পড়তে হবে এবং হচ্ছে তোমার এক্সাম্পল পড়তে হবে। পার্টিসিপল, জিরান, এগুলো ডেফিনেশন পড়তে হবে, এক্সাম্পল পড়তে হবে, ডেফিনেশন পড়তে হবে, এক্সাম্পল পড়তে হবে। এবার আসুন, অল স্পোক ইন হিজ ফেভার। এখানে অল এটা হচ্ছে যে কি অর্থে ব্যবহার করেছে? প্রণয়ন অর্থে। হ্যাঁ, প্রণয়ন অর্থে ব্যবহার করা হয়েছে, সকলে তার পক্ষে বললো। এখন তোমার হচ্ছে যে এটা পার্টস অফ স্পিচ থেকে চলে আসছে, পার্টস অফ স্পিচ অস থেকে চলে আসছে, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের প্রণয়ন থেকে আমরা কি বলছিলাম? পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পড়তে হবে, প্রত্যেকটা ডেফিনেশন পড়তে হবে, ক্লাসিফিকেশন পড়তে হবে এবং সেগুলো এক্সাম্পল পড়তে হবে। এটা আমি বারবার বলে আসতেছি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তো তোমরা অলরেডি 7-8টা ক্লাস করে ফেলছো, 1-2টা ক্লাসের পর আমি তোমাদের এই কোশ্চেনটা জিজ্ঞেস করতেছি না। আমার যারা নিয়মিত ক্লাসগুলো করছে আর যারা আজকে নতুন আসছে তাদেরকে বলবো যে আমাদের ক্লাসগুলো ইউটিউবে আছে, দুর্নিবার মেডিকেয়ার সার্চ করলে তোমরা পেয়ে যাবা, সেখানে গিয়ে তোমরা হচ্ছে যে ক্লাসগুলো করে ফেলবা। ঠিক আছে, আমাদের হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাসগুলো করে ফেলবা। আর যারা ক্লাস নিয়মিত করতেছো তাদের কি মনে হয় ইংলিশে কি অনেক বেশি পড়াশোনা করতে হবে, নাকি স্পেসিফিক কয়েকটা টপিকের উপর মাস্টার হয়ে গেলে তোমরা 12টা কোশ্চেন ইজিলি পারবা? আমার এই কথার উপর আনসার করো, কি মনে হয় তোমাদের এই অ্যানালাইসিসের পরে? আমি কিন্তু তোমাদের ইংলিশে একটা ক্লাসও করাই না এখন পর্যন্ত, করাইছি পেড বেসে একটা ক্লাসও করাইনি। পেড বেসে ক্লাসই হচ্ছে তোমার কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাস আর হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ পড়াইছি, আর কিছু পড়াইনি ওদেরকে। হ্যাঁ, মানে রিসেন্টলি তো শুরু করছি, এই মাসে তো শুরু করছি পড়াশোনা। তো এই জিনিসটাই জাস্ট হচ্ছে আমি তোমাদের অল্প কয়েকটা জিনিস পড়াইছি। এখন আমাকে বলো তোমাদের কাছে ইংলিশ কি মনে হয়, যে অনেক ভাস্ট পড়াশোনা নাকি অল্প কিছু পড়াশোনা, স্পেসিফিক কিছু পড়াশোনা ভালো করে পড়লে তোমরা 12-13 পাবা? কি মনে হয় আমাকে জানো, কমপক্ষে 12-13 পাবা। এটার উপর তোমাদের অপিনিয়নটা আমাকে জানাও, যেটা সত্যি সেটা জানাবো, মানে যেটা তুমি আসলে ফিল করো সেটা। আমাকে খুশি করার জন্য বা কিছুর জন্য বলা লাগবে, অ্যাকচুয়ালি যেটা ফিল করো সেটা বলবো। আর আমি তোমাদের বলছি, আমি তোমাদের একদম শুরুতে ওরিয়েন্টেশন ক্লাসে বলে দিচ্ছি, বিষয়ে যারা আমার পেট ব্যাচে আছে বলছি যে যে কোনো অভিযোগ, তোমাদের যে কোনো অপছন্দের বিষয় বা যে কোনো পরামর্শ থাকলে সেটা আমাকে বলবা, আমাকে বলবো। বাইরে গিয়ে বলে, এর কাছে বলে, ওর কাছে বলে, বান্ধবীকে বলে, মাকে বলে, বাবাকে বলে কোনো লাভ হবে না। হ্যাঁ, প্রবলেম আমার হইলে, অসুবিধা আমার হইলে আমার সাথে সেটা শেয়ার করবো যে ভাই এটা এভাবে হইলে ভালো হয়, আমার সামর্থ্যের ভিতর হইলে আমি সেটা করবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রবাদ বাক্য থেকে আসছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ঠিক আছে, এখানে এস একটা আছে আর ইজ, এখানে আর না, ইজ মনে রাখতে হবে। এটা মানে জাস্ট এখানে কোনো হাইপোথেসিস না, এটা এটা হচ্ছে প্রমাণিত। আমরা হচ্ছে যে জিনিস, যে কোনো জিনিস আমরা কিভাবে কথা বলবো, আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা প্রমাণের ভিত্তিতে কথা বলবো। ঠিক আছে,
প্রমাণের ভিত্তিতে আমরা কথা বলবো। তো তোমার হচ্ছে যে এখানে আমি জাস্ট তোমাদের প্রমাণিত করার জন্যই হচ্ছে যে আমি তোমাদের এই কথাগুলো বলতেছি। আদারওয়াইজ আমার ক্লাসগুলো কোনো প্রয়োজন নেই। আমি জানি পরীক্ষা কি মেডিকেল ভর্তি পরীক্ষা কি লাগবে, কি কি আসে, কিন্তু আমি তোমাকে বলছি যে এটা লাগবে, ওইটা লাগবে, এটার পিছনে কোনো প্রমাণ নাই তোমার ব্রেইনে। এখন আমার বিশেষভাবে যারা আমার সাথে দুবার 2.0 জার্নিটা শুরু করছো, ফুল যে অ্যাডমিশন জার্নি আমার সাথে যারা করতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে আমি বলতেছি, এখন আমি যখন তোমাদের ক্লাসে বলবো যে এটা ইম্পর্টেন্ট, এর সাথে তুমিও জানো না আমি তো দেখছি এটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, তখন এটার গুরুত্ব 100 গুণ হয়ে যাবে। তখন তুমি বুঝবে যে না, আমি এই টপিকটা এখনো বুঝে পড়তে হবে, বাসায় ভালো করে পড়তে হবে, টপিক আমাকে পারতেই হবে। ঠিক আছে? ওকে, এবার আসো। এবার দেখো অ্যান্টোনিম, সিঙ্গুলার অ্যান্টোনিম থেকে কোশ্চেন থাকবেই, থাকবে 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 মাস্ট। 2-3 নাম্বার তুমি সিঙ্গুলার অ্যান্টোনিম ভালো করে পড়লে কনফার্ম 2-3 নাম্বার তুমি পেয়ে যাও। তো আহামরি তো কিছু না। হ্যাঁ, তো অ্যান্টোনিম স্মার্ট যেটা আছে, স্মার্টের অ্যান্টোনিম হচ্ছে স্টুপিড। ঠিক আছে? আমি চাই যে যারা আমার ব্যাচে আসছো বা যারা আমার ক্লাসগুলো করতেছে, আমার সাথে আমার পরিচিত স্টুডেন্ট, তারা সবাইকে আমি বলবো যে তোমাদের টার্গেট একদম হাই রাখবা, একদম হাই রাখবা টার্গেট। ঠিক আছে? এবং সেটা অ্যাচিভেবল, আনঅ্যাচিভেবল কিছু না। টার্গেট একদম হাই রাখবা, টপ মানে টপ করার চেষ্টা করবে, শুধু চান্স না। তোমার টার্গেট থাকবে যে টপ করার চেষ্টা করবে, এবং তোমরা সেটা পারবে। ঠিক আছে? তো টপ করা, এবং হাতে প্রচুর সময়, হাতে প্রচুর সময়। আমি তোমাদের মতো একদম অ্যাভারেজ একটা স্টুডেন্ট, বিশ্বাস করো, এটা তোমাদের, এটা আমি কাউকে বিশ্বাস করতে পারি না যদিও, কিন্তু আসলে আমি অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ বলতে পারো। কিন্তু আমি জিনিসগুলো কি আসলে কি সেটা অ্যানালাইসিস করার চেষ্টা করি, এবং সে অনুযায়ী পরিশ্রম করার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। এটাই দ্যাটস ইট, আর কিছু না, কোনো স্পেশালিটি নেই। তোমাদের অনেকদের থেকেও আমি কম মেধাবী, কিন্তু তোমাদের হচ্ছে যে আমি স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করি, সে অনুযায়ী সঠিক হয়তো পরিশ্রম করার চেষ্টা করি। আমি তোমাদের জায়গায় হইলে আমি আমি গোল সেট করতাম কি, আমি গোল সেট করতাম যে একদম টপ 200 বা টপ 100 এরকম একটা টার্গেট সেট করতাম। আমি তোমাদের জায়গায় থাকলে আমার হাতে 6 মাস সময়, হিউজ টাইম, 6 মাস শুধু তুমি উল্টে ফেলা যায়। ঠিক আছে? পড়াশোনা সঠিকভাবে পড়াশোনা করলে। তো তোমরা গোল খুব হাই সেট করো। গোল সেটের কথা আমি তোমাদের দুইটা গাইডলাইন সেশন আছে, বড় বড় গাইডলাইন সেশন দুইটা, ওগুলো তো আমি খুব এমফাসিস করছি যে গোল সেট করার ব্যাপারে। তো তোমরা গোল সেট যেটা করবে সেটা খুব হাই হবে, খুব হাই গোল সেট করবে। ঠিক আছে? এবং আমাকে জানাবা সেটা, যে আমরা তো দেখবো ইনশাআল্লাহ, আমাদেরকে জানাবা। তোমার অনেক প্রবলেম আছে, বুঝছো, মানে কি আর বলবো, ওরা ইয়া করে পড়ে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু হচ্ছে জানায়ও না। গতবার একজন হয়েছে কি এরকম, তোমার একটা কন্টেস্টে অংশগ্রহণ করছে, নাম বলবো না, গিভটিভদের ব্যাপার নেই, জাস্ট আমরা বলতেছি। তোমার হচ্ছে যে কন্টেস্টে অংশগ্রহণ করছে, ওকে আমরা হচ্ছে যে কন্টেস্টে ভালো করছে, ওকে প্রি এনরোলমেন্ট করাইছে। আমাদের হচ্ছে যে আসতে পারে এইচএসসির পরে হচ্ছে তোমার একটা প্রোগ্রাম হইতে পারে এইচএসসি 25 কে নিয়ে বিশেষভাবে, যে আমরা একটা কন্টেস্ট করবো, সবাই অংশগ্রহণ করবে, কিন্তু প্রাইস থাকবে 25 এর জন্য, এরকম আর কি। বা সেকেন্ড টাইমের জন্য থাকতে পারে, যারা বেঁচে আছে তাদেরকে এমনি অন্য প্রাইজ দিব, আর যারা মানে ভালো করবে, একদম টপ করবে, তাদের জন্য হয়তো কয়েকজনের জন্য ফ্রি এনরোলমেন্ট, কয়েকজন হচ্ছে যে তোমার 50% এরকম ডিসকাউন্ট এগুলো থাকবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন মেইন কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার, এটা আসতে পারে না আসতে পারে, এটা কিন্তু কোনো কনফার্ম কিছু না। আমি এটা নিয়ে চিন্তা করতেছি, মাথায় আছে অলিম্পিয়াড টাইপের কিছু আয়োজন করার। তো এরকম আমি কতবার করছিলাম, করার পরে হচ্ছে যে একজন ভালো করছে, ভালো করার পর ওকে আমি এনরোল করাইছি, ক্লাস টাসও করছে, কিন্তু চান্স পাওয়ার পরে একবার জানায়ও নাই। ন্যূনতম যে একবার জানানোর ব্যাপার, জানায়ও নেই। এরকম আছে অনেকে, যাই হোক, যে জানাইলে কি হইতো, আর আমি কি হয়তো অনেকে বলতে পারো যে আমি হচ্ছে যে ব্যাকডোল একদম কমপ্লিট হয়েছি, ধরো হচ্ছে যে আমার স্টুডেন্ট থেকে গতবার আলহামদুলিল্লাহ অনেকে চান্স পেয়েছে, কিন্তু তোমার হচ্ছে ডাকডোল পিটানোর ব্যাপারে আমি এত দক্ষ না। যদি অনলাইনে টিকে থাকতে হবে, ডাকডোল পিটানোর ব্যাপারে দক্ষ হইতে হবে, এবং সেটা আমি হবো, কারণ এটা ছাড়া হচ্ছে যে অনলাইনে টিকে থাকা যাবে না। বাট যেটা বলছিলাম যে জানানোর একটা ব্যাপার তো আছে, জানাইলে খুশি হইতাম, দোয়া করতাম, বা ভবিষ্যতে মেডিকেলে যেহেতু আসছে সেম প্রফেশন, গাইড করতে পারতাম যে এটা এভাবে পড়াও, এইটা এভাবে পড়া লাগবে, এরকম আর কি। যাই হোক, বাদ দাও, মনে পড়ছে ওটা, এইটা বলতে গিয়ে সেজন্য বললাম। তো এখন আসো অ্যান্টোনিম যেগুলো আছে, অ্যান্টোনিম গুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে? অ্যান্টোনিম, সিনোনিম, অ্যান্টোনিম মাস্ট করতে হবে। এখন সুমাইয়া বলছে যে মনে থাকে না, এখন মনে থাকার জন্য কিছু ট্রিক্স আছে। হ্যাঁ, মনে থাকার জন্য কিছু ট্রিক্স আছে, সেগুলো হচ্ছে যে এই তোমার বলবো, এখন বলবো না, সেগুলো সিক্রেট। সেগুলো সিক্রেট বলে যে আবার শুধু পেট পেছে বলবো, বাট এরকম না, আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আর অলরেডি আমার একটা ইংলিশে কিভাবে ভালো করা যায় 15 আউট অফ 15 পাওয়া যায়, এরকম একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, তুমি সেটা খুঁজে নিবা, তনিবের মেডিকেল সার্চ করে পেয়ে যাবে। তো সেখানের মধ্যে তো আমি এই জিনিসগুলো বলছি যে শুধু সিনোনিম অ্যান্টোনিম না, ওভারঅল এই যে হাজার হাজার এক্সাম্পল আছে, প্রিপোজিশন বলো, তারপরে বিভিন্ন জিনিস বলো, হ্যাঁ, সেই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু জানাবা।
পড়বা, ঠিক আছে? সে ভিডিওর মধ্যে আমি আলোচনা করছি। হ্যাঁ, ওকে। তো এখন আসো মডার্ন যেটা আছে, এই মডার্ন বলো, স্মার্ট বলো, এই জিনিসগুলো হচ্ছে এই ওয়ার্ড গুলা সহ আরো অনেকগুলো ওয়ার্ড আছে। কি টাইপের ওয়ার্ড অ্যাকচুয়ালি আসে সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি কি টাইপের ওয়ার্ড আসে, হ্যাঁ, সেই জিনিসগুলো হচ্ছে তোমার আমরা ডিসকাস করব। প্লাস হচ্ছে তোমরাও এটা একটু ভালো করে নোটিস করে খেয়াল করবা এবং ওই জিনিসগুলো একটু শিখতে হবে, করতে হবে, ঠিক আছে? এবার আসো কাজটি আমি অবশ্যই করে নিব। এটা হচ্ছে যে ট্রান্সলেশন গুলো পড়তে হবে। তারপর হচ্ছে বিজিএফ, স্ট্যান্ডস ফর বাংলাদেশ বুক ফিডিং। এটা হচ্ছে যে কিছু এগুলা জিকে থেকে আসবে আর কি। জিকে থেকে কিছু তোমার হচ্ছে যে এরকম অ্যাব্রিভিয়েশন জানতে হবে। তারপর হচ্ছে তোমার কারেক্ট প্যাসিভ ফর্ম, অ্যাক্টিভ প্যাসিভ থেকে কোশ্চেন আসে, ভয়েস চেঞ্জ থেকে। এটা আমি অলরেডি বলেছি তোমাদের। ভয়েস চেঞ্জের রুলস গুলো পড়তে হবে, জেনারেল রুলস গুলো পড়ে এরপরে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পারবে। এরপর হচ্ছে তোমার পরের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে কারেক্ট সেন্টেন্স। কারেকশন থেকে তাই আসে, এটা তোমরা জানো। বিশেষভাবে যদি হয় দোষ স্বীকার করার অর্থে, তাহলে কি হবে 1 2 3। আর যদি হচ্ছে যে নর্মাল বাক্য হয় তাহলে 2 3 1। এখানে নর্মাল বাক্যের জন্য 2 3 1 হয়েছে, মানে এই পার্সেন্ট গুলো কিভাবে বসবে আর কি সেটা। তার পেশা কি, আবার হচ্ছে ইংরেজি অনুবাদ। ট্রান্সলেশন থেকে আগে অনেক কোশ্চেন আসতো, তো সেটা হোয়াট ইজ হি, সে কি করে। তারপর হচ্ছে সিনোনিম কার্সিয়াস। কার্সিয়াস হচ্ছে সিনোনিম আসছে পোলাইট, ভদ্র। তো এখন হচ্ছে সিনোনিম টিম পড়লে আমরা এই টাইপের কোশ্চেনগুলো পারবো। এরপর হচ্ছে ভাবছি আমি যদি রাজা হতাম, সেটা হচ্ছে আই উইশ আই ওয়ার এ কিং। এটাও ইংরেজি অনুবাদগুলো তোমরা পড়বা, ট্রান্সলেশন করলে পারবা। তারপর হচ্ছে দ্য কনভিক্ট অ্যাপিয়ার্ড। এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়লে পারবা। ওই অল্প কয়েকটা তোমার হচ্ছে যে জিনিস, অল্প কয়েকটা জিনিস ভালো করে পড়লেই তোমরা পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? অল্প কয়েকটা জিনিস পড়লেই পারবা। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আজকে তো অনেক কথা বললাম তোমাদের সাথে, তাও প্রায় হচ্ছে যে না বেশি কোনো হয় নাই, সমস্যা। তো আমি অল্প কয়েক আরেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, সেটাও ইন্টারেস্টিং। তো সেটা নিয়ে আমি মানে কষ্ট পাইছি একটু। তারপরে তোমার হচ্ছে যে আর কি করবো, এক এক মানুষ এক এক রকম। আসলে চলতে গেলে বড় পরিসরে যারা চলতে যায়, যেমন ডাক্তার হবো, হাজার হাজার মানুষের সাথে ডিল করবো, সবার আচরণ ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো এখন এগুলো মেনে নিতে বড় পরিসরে, তোমরা হচ্ছে বড় পরিসরে কাজ করতে চাবা ইনশাআল্লাহ। বড় পরিসরে কাজ করতে গেলে এই যে মেডিকেলে পড়তে আসবা ইনশাআল্লাহ, প্লাস হচ্ছে ডাক্তার হইলে তোমাদের অনেক মানুষের সাথে মিশতে হবে, অনেক কিছু ফেস করবা লাইফে। হ্যাঁ, যত বড় হবা তত লাইফ আসলে একটু আস্তে আস্তে কমপ্লিকেট হয়ে যায়। সুন্দর জিনিস আছে, অসুন্দর জিনিস আছে, ঠিক আছে? তো এরকম একটা কাহিনী হচ্ছে যে, ধরো আমি একটা স্টুডেন্টকে তোমার হচ্ছে যে পড়াইছিলাম, তো ফার্স্ট টাইম ওর হয় নাই। না হওয়ার পিছনে রিজন কি? হ্যাঁ, আমার সব স্টুডেন্ট তো চান্স পাবে এরকম না। আমি তো তোমার হচ্ছে যে এখানে মানে প্রশ্ন কিনে বা প্রশ্ন আউট করে পড়াচ্ছি না, স্টুডেন্টদের পড়াবো। ভাগ্যের ব্যাপার আছে আর অনেকগুলো ফ্যাক্টর আছে। হ্যাঁ, সব পড়াই দিলে চান্স হবে এরকম না, সবার ক্ষেত্রে চান্স হবে। আমি হয়তো বলতে পারি যে যা যা করা দরকার একজন টিচার হিসেবে, একটা প্ল্যাটফর্ম হিসেবে আমি সেটা করবো। তুমি তোমার দিক থেকে সবকিছু করো এবং আল্লাহর ইচ্ছে থাকলে ইনশাআল্লাহ হয়ে যাবে, এটুকু। একদম পড়লেই হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি আমার কাছে নেই, ঠিক আছে? এখন মূল কথা কি, তো হচ্ছে যে পড়াইছিলাম, পাঁচবার হয় নাই। না হওয়ার পিছনে রিজন একদম ক্লিয়ার। রিজন একদম ক্লিয়ার কি, সেটা হচ্ছে তোমার একদম বেসিক যে কিছু ইনফরমেশন ছিল, কিছু কোশ্চেন ছিল, ওইগুলা ও প্যানিক হয়ে গেছে। এখন এটা হইতেই পারে, এটা আমার ক্ষেত্রে হবে, অন্য যে কারো ক্ষেত্রে হইতে পারে। এটা ওর দোষ, এটা আমি দোষ হিসাবে উপস্থাপন করতেছি না, বাট এটা হয়েছে যে ও প্যানিক হয়ে গেছে, বা সামহাউ হচ্ছে যে একদম বেসিক কিছু ইনফরমেশন, বেসিক কোশ্চেন ওইগুলো পারে নাই। না পারার কারণে কি হয়েছে, না পারার কারণে আলটিমেটলি ভালো করতে পারে নাই, ঠিক আছে? এটাই জাস্ট, আর কিছু না। ওর কেসটা এরকম, ও ভালো স্টুডেন্ট ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। ও হচ্ছে যে ওকে সবকিছু পড়াই দেওয়া হয়েছে এবং একদম এ টু জেড যা যা লাগে সবকিছু পড়াই দেওয়া হয়েছে। ও হচ্ছে যে কি হয়েছে, জাস্ট হচ্ছে এক্সাম হলে গিয়ে পারফর্ম করে আসতে পারে নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে ফার্স্ট কেসে, ফার্স্ট টাইমের সিনারিও ছিল। সেকেন্ড টাইমে অনেক ভালো করছে। আমার এটা মানে আমি বলছিলাম যে ও দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ সেকেন্ড টাইমে। কারণ সবার তো সবসময় তার প্যানিক অ্যাটাক হবে না, বা সবসময় তার হচ্ছে যে নার্ভাস ব্রেকডাউন বলো, যাই বলো, এটা তো হবে না, ঠিক আছে? যে পারে সে তো পারফর্ম করে আসবে। সেকেন্ড টাইম আমার ভালো করছি। রিসেন্টলি আমি দেখলাম যে কি, ও সেকেন্ড টাইমের সময় আবার কি করছে, তোমার হচ্ছে যে একটা প্ল্যাটফর্মে ক্লাস করছে। তো ক্লাস করার পরে এখন ওদের হয়তো একটা কন্টেস্ট হয়েছে, জার্নি শেয়ারের কন্টেস্ট, তোমরা জানো যে হয়। তো জার্নি শেয়ারের কন্টেস্ট গুলোর মধ্যে যখন শেয়ার করছে যে ফার্স্ট টাইম ওর কি কি ভুল ছিল, তো এগুলো দেখে আমি আসলে শকড। যে ফার্স্ট টাইমে ও বলছে যে এটা পড়ে নাই, কোশ্চেন অ্যানালাইসিস করে নাই, এই করে নাই, সে করে নাই। কিন্তু এই জিনিসগুলো সম্পূর্ণ মিথ্যা। কোশ্চেন অ্যানালাইসিস আমি ধরে করাইছিলাম। তারপরে হচ্ছে যে অনেক যা যা বলছে, তার ধরো 5টা পয়েন্ট বলছে, 5টার মধ্যে প্রায় সবগুলোই হচ্ছে মিথ্যা। এখন এই জিনিসটা কি, মানে আমি তোমাদের কাছে এই জিনিসগুলো কিছু প্রিন্সিপাল শেয়ার করার জন্য, আর কিছু না। ওকে ডিফেম করার জন্য না, ওকে তোমরা চিনবাও না, কিছুই না।
আমি ওদের পরিচিত বলবো না, শুধু আমি জানি। আমি যে জিনিসটা তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি একজন প্রশংসা করবা, ঠিক আছে, সেটা আরেকজনকে ডিফেন্ড করে তো না, বা মিথ্যা বলে তো না, তাই না? মিথ্যা বলে লাভ হবে কি? মিথ্যা বলে মিথ্যার কোনো জিনিস, যেমন আমার এখন খারাপ লাগছে না, আমার তো খারাপ লাগছে, এবং এই খারাপ লাগাটা আসলে অনেক বেশি খারাপ লাগা। কারণ হচ্ছে একটা স্টুডেন্টের সাথে লং একটা জার্নির পরে, এত কিছুর পরে, পরিশ্রম করার পরে যখন হচ্ছে যে এরকম একটা ফিডব্যাক আসলে আসে, এটা আসলে আনএক্সপেক্টেবল। হ্যাঁ, এটা আর কি। তো এখন মেইন কথা হচ্ছে এটা, এখন আমি ওকে কখনোই হচ্ছে যে ওর প্রথমবার খারাপ করার কারণে আমি ওকে দোষ দিই নাই। কারণ হচ্ছে যে এরকম হইতেই পারে, নার্ভাস ব্রেকডাউন অনেকেরই হয়, অনেকে হচ্ছে যে অনেক কিছু পেরেও পারফর্ম করে আসতে পারে, এটা হইতেই পারে, ঠিক আছে। এবং আমি বলছিলাম একদম সেকেন্ড টাইমে একদম শুরু থেকে বলছিলাম যে হয়ে যাবে। আমি বলছিলাম যে কিচ্ছু পড়া লাগবে না, এটাই বলছিলাম যে একদম কিচ্ছু পড়া লাগবে না, কোনো জাস্ট হচ্ছে পরীক্ষার 1 মাস আগে জাস্ট একটা এক্সাম ব্যাচে থেকে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এটা, তো এটা তোমরা জাস্ট হচ্ছে যে একটা জিনিস এনশিওর করবা, সেটা হচ্ছে যে তোমরা মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবা, ঠিক আছে, মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবা। যার যতটুকু রেসপেক্ট পাওয়ার কথা তাকে ততটুকু রেসপেক্ট করবা, এবং মিথ্যার আশ্রয় নিবে না। মিথ্যা কখনোই হচ্ছে তোমার ভালো কিছু বয়ে আনে না, মিথ্যা তোমার কখনোই ভালো কিছু বয়ে আনে না। সাময়িক মনে হয় যে আমি মিথ্যাটা বললে বিপদ থেকে বেঁচে যাবো, বা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটা না। এটা হচ্ছে একটা মরিচিকার মতো, মিথ্যা একটা মিথ্যা বলবে, আরো 1000টা মিথ্যা চলে আসবে, একটার পর একটা, একটার পর একটা চলে আসবে। এটা একটা চোরাবালির মতো, একবার পড়ে গেলে আর উঠা যায় না, ঠিক আছে। এই আর কি। তো মিথ্যা বলা প্রয়োজন নাই, কাউকে উপরে উঠানোর জন্য আরেকজনকে নিচে নামানোর দরকার নেই, এই আর কি। ঠিক আছে, দুইটা গল্প সঙ্গে শেয়ার করে ফেললাম, ওকে। এবং স্টোরি উইথ লেসন, গল্পের সাথে কিছু শিক্ষা। এখানে তোমার কাজ করতে হলে, বড় পরিসরে কাজ করতে হলে আসলে একটু মানে ইমোশনকে একটু কন্ট্রোল করতে হয়, প্লাস চামড়া একটু মোটা হইতে হয়, ঠিক আছে। যেমন পলিটিক্স করতে আসলে তুমি যত ভালো মানুষই হও না কেন, যত ফরজের মানুষই হও না কেন, গালি শুনতে হবে, তা ডিফেন্ড হইতে হবে, আরো অনেক কিছু শিকার হইতে হবে, ঠিক আছে। বড় পরিসরে কাজ করতে হলে একটু মোটা চামড়া রাখতে হয়। যেমন বাংলাদেশি ডাক্তারদের সাথে সাধারণ মানুষ যেরকম আচরণ করে, বাংলাদেশের ডাক্তাররা তো কোনো মানুষের চিকিৎসা দেওয়ারই কথা না, সবাই হচ্ছে যে দল বেঁধে বাইরে চলে যাওয়ার কথা। মানুষ কি বাইরে যায় না? মানুষ বাইরে যায় না। বাংলাদেশের অনেক মানুষের ম্যাক্সিমাম মানুষরা ডাক্তারদেরকে অসম্মান করে, কষাই বলে, এই বলে, সেই বলে। ডাক্তারদেরও একদম সবার দোষ নয়, ব্যাপারটা এরকম না। তাও হচ্ছে ইন জেনারেল সবাইকে বলে এই জিনিসগুলা। তো কিন্তু তাই কি হচ্ছে, তোমার এখান থেকে কাজ না করে চলে যাবে না, কাজ করতে হবে। বড় পরিসরে কাজ করতে হলে এরকম জিনিস হবে। এটাও তোমাদের জন্য একটা শিক্ষা যে বড় পরিসরে কাজ করতে হলে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, যে তোমার সাথে এমন অনেক কিছুই হবে যা হওয়া উচিত না, এরকম অনেক কিছুর জন্য তোমাকে প্রিপেয়ার থাকতে হবে মেন্টালি, ঠিক আছে। ওকে, তো জাতীয় ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য কি? জাতীয় ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে যে অপ্রয়োজনীয় ক্ষতিকর ওষুধের প্রস্তুত বন্ধ করা। এগুলো হচ্ছে তোমরা পড়বা, মানে ওষুধ, যেহেতু আমরা ইয়াতে আসছি মেডিকেল রিলেটেড পড়াশোনা করবে, তোমরা মেডিকেল রিলেটেড কিছু জিনিস পড়তে হবে। যেমন কোনো ডাক্তার যদি স্বাধীনতা পুরস্কার পেয়ে যায়, 21 পদক পেয়ে যায়, নোবেল প্রাইজ পেয়ে যায়, এই জিনিসগুলো তোমাদের খেয়াল করতে হবে যে ওই ডাক্তার এটা পেয়েছে, ঠিক আছে। কারণ না কোনো ডাক্তারই তোমাদের কোশ্চেন করবে, নিজের প্রফেশন প্রতি একটু সফটনেস থাকবেই। তারপরে একটা ওই রিলেটেড কোশ্চেন, মানে যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ব চিকিৎসা অবস্থা, স্বাধীনতার সময় চিকিৎসকদের ভূমিকা বলো, তারপর হচ্ছে যে প্রথম চিকিৎসকদের কোনো সংগঠন বলো, বা চিকিৎসা রিলেটেড যে কোনো কিছু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমরা পড়াশোনা। এরপর আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম, যারা গত ক্লাসে ছিল তারা জানো যে এই কয়েক বছর ক্রিকেট নিয়ে আসছে কোশ্চেন। তো ট্রেন্ডটা যারা ধরতে পারে তারাই হচ্ছে গেইনার। তো ট্রেন্ড ধরে ফেলছে যারা, তারা 17 সালে দেখো ঢাকা টেস্ট নিয়ে আসছে, 18 সালের ও অবশ্যই পরীক্ষার আগে ম্যাচগুলো দেখছে। 18 সালে আসছে যে এশিয়া কাপে 2018 যেটা হয়েছে সেখানে বিজয়ের কারণ কি, তাহলে যে 17 সালে দেখছে যে ঢাকা টেস্ট 2017 ওইটা নিয়ে কোশ্চেন চলে আসছে, তাহলে অবশ্যই 18 সালের খেলা নিয়ে আবার আসবে। যে এটা ধরতে পারছে সে পারছে কোশ্চেন, ঠিক আছে, এরকম আর কি কাহিনী। তো আসলে কত বন্ধুরা পরাজিত করছিল সেটা এখন তোমাদের জন্য সিক্রেট না, তখন তোমাদের জন্য আবার তোমাদের ইয়ারে যে কোশ্চেন হবে বা তোমাদের ইয়ারে যে পরীক্ষা হবে তার আগে খেলাগুলো একটু নজর রাখতে হবে। যদিও রিসেন্টলি 2 বছর আবার এই টাইপের কোশ্চেন আসে না, কিন্তু আবার আসবে না যে এটা গ্যারান্টি কে দিবে, ঠিক আছে। এই জিনিসগুলো জানতে হবে। তারপর হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার বাংলা বর্ষপঞ্জিতে 31 দিনের মাস কয়টা? এটা হচ্ছে যে 5টা। তো এই বাংলা মাসটার সম্পর্কে জানতে হবে। বাংলা যে তোমার বর্ষপঞ্জি এটা কে প্রণয়ন করছে, কখন থেকে এভাবে গণনা করা হয়েছে, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। এগুলো জিকেতে পড়াবো ইনশাআল্লাহ, চিন্তার কারণ নেই। তবে সে সাধারণত যদি বীর প্রতীক খাতাপ্রাপ্ত নারীদের নাম কি, ওনাদের বীর প্রতীক খাতাপ্রাপ্ত নারীদের নাম জানতে হবে। তারপর বিদেশিদের মধ্যে কারা এরকম প্রতীক পাইছে তাদের জানতে হবে, এবং হচ্ছে বীর শ্রেষ্ঠ কয়জন, বীর উত্তম কয়জন, বীর বিক্রম কয়জন, বীর প্রতীক কয়জন সেটা জানতে হবে। এদের মধ্যে অভিনেতা থাকলে, খেলোয়াড় থাকলে, কোন বিজ্ঞানী থাকলে, নারী থাকলে, মানে স্পেশাল কিছু থাকলে তাদের নাম আবার আলাদাভাবে জানতে হবে। হ্যাঁ,
এরপর হচ্ছে যে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই গ্রন্থরচি থেকে এরকম করে গ্রন্থরচি গত ক্লাসে একটা দেখছো না, গত ক্লাসে মনে আছে, গত ক্লাসে একটা ওয়ারেন পিস মনে হয় কে লিখছে, আবার হচ্ছে যে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, যে 2017 সালে কোশ্চেন সলভ করতে গিয়ে দেখছে যে এই ব্রিফ হিস্ট্রি অফ টাইম মানে হচ্ছে একটা বইয়ের লেখকের নাম নিয়ে আসছে, সে অবশ্যই পৃথিবীব্যাপী ফেমাস বইগুলোর লেখকের নাম পড়ে ফেলবে, তাহলে তার মধ্যে অবশ্যই ওয়ারেন পিস আছে, ঠিক আছে, তাহলে সেই কোশ্চেনটা সে পারবে। এভাবে করে তোমাদের জিনিসগুলো এভাবে করে দেখতে হবে, আদারওয়াইজ তুমি জিকে 10টা কোর্স করে 20টা বই পড়ে ফেললে লাভ হবে না। তোমাকে কোশ্চেন প্যাটার্ন ধরতে হবে, যে তুমি কোশ্চেন করেন তার পালস ধরতে হবে, অ্যাকচুয়ালি সে কিভাবে চিন্তা করতে পারে, তার থিঙ্কিং প্রসিডিউরটা তোমাকে ডিকোড করে ফেলতে হবে, তারপরে সে অনুযায়ী অ্যাপ্রোচ করবে, দেখবে যে কমন। সিক্রেট এটাই, সিক্রেট আহামরি কিছু নাই, ঠিক আছে, এটাই সিক্রেট। আমি আমার স্টোরি বলি, আমার ক্ষেত্রে আমি গত কয়েক বছর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছিলাম কি, তোমার হচ্ছে যে ভাস্কর্য, স্থাপত্য, এগুলো স্থপতিকে, ভাস্করকে, কোথায় অবস্থিত, এগুলো আসে আমার সময় 3টে নাকি 4টা আসছিল এগুলো নিয়ে 10টার মধ্যে, এবং আলহামদুলিল্লাহ আমি জিকে তো 10-10 পাইছিলাম। এটা কিভাবে বুঝছি যে কোশ্চেন এসে মিলে দেখছি যে 10টাই হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম আহামরি কমপ্লেক্স কিছুই না, যেভাবে তোমরা চিন্তা করো কমপ্লেক্স না, জাস্ট সিম্পল। তুমি জাস্ট হচ্ছে বুঝে শুনে অ্যাপ্রোচ করবা, দেখবে যে সহজ, বুঝছো? তাহলে এই জিনিসটা এভাবে মনে রাখবা। এই বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটা, তো এই জিনিসগুলো জানতে হবে, কারণ তখন হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে তোমার হচ্ছে যে কনসার্ন ছিল, কার্বন নির্গমনকারী দেশ কোনটা, তারপরে বিভিন্ন দেশ সম্পর্কে জানতে হবে, আয়তন বড়, আয়তন ছোট, তারপরে পরিবেশ কোনটা হচ্ছে যে সবচেয়ে দূষিত পরিবেশ কোন জায়গার মধ্যে আছে, ওভার পপুলেটেড কোন জায়গায় আছে, এরকম করে কোশ্চেন আসতে পারে বিষয়। হে বঙ্গ ভান্ডারে তো বিবিধ রতন, পরদন মুক্ত, লোভমত্ত, করিণ বিদেশ ভ্রমণ, বিখ্যাতি কুক্ষণে আচরি, এটা হচ্ছে তোমরা একটু পড়লেই বুঝবা যে পরদেশে গিয়ে হচ্ছে যে আহাজারি করতেছে, এটা একজনই হইতে পারে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ওকে, বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশন কি আহ্বান করেন? অবশ্যই বাংলাদেশের যে তোমার সাংবিধানিক স্ট্রাকচার গুলা, সংসদ নিয়ে, সংবিধান নিয়ে, এগুলো নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে, বিচার ব্যবস্থা নিয়ে, তারপর হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা নিয়ে, সবকিছু নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। বাংলাদেশ থেকে পরিস্থিতি বা বাংলাদেশ নিয়ে পড়াশোনা করবে না, এটা তো হবে না। এটা আমাদের টপিক্যাল লিস্ট আছে, টপিক্যাল লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। এরপর হচ্ছে বর্তমান বিশ্বে বসবাস উপযোগী শ্রেষ্ঠ শহর কোনটা, যে বললাম দূষিত শহর বলছি, তাহলে তুমি শ্রেষ্ঠ বসবাস জন্য শ্রেষ্ঠ শহর করবা না, আমি দেখিও না, আমি এমনি বলছি আগে, এগুলো চলে আসবে। কোশ্চেন অ্যানালাইজ করতে গেলে দেখবে যে আমার মাথা কি জিজ করতেছে, টাইপ গুলো, এটা পড়তে হবে, এটা পড়তে হবে, এটা পড়তে হবে, তোমার মাথায় এরকম আসবে, কোশ্চেন অ্যানালাইজ করতে করতে এটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপরে এটা হচ্ছে যে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে কণ্ঠশিল্পীকে, তোমাদের হচ্ছে যে মুক্তিযুদ্ধ রিলেটেড এবং ভাষা আন্দোলন রিলেটেড সকল শিল্পকর্ম করতে হবে, নাটক, তারপর হচ্ছে উপন্যাস, তারপর হচ্ছে গল্প, তারপরে তোমার হচ্ছে যে এই গান, তারপরে তোমার হচ্ছে যে সিনেমা, এগুলোর পরিচালককে, গান হলো সুরকারকে, গীতিকারকে, এগুলো জানতে হবে। উপন্যাস হলো লেখককে, তারপরে নাটক হলো নাট্যকারকে, হ্যাঁ, বা এই নাটকটি কখন মঞ্চস্থ করা হয়েছে, এগুলো জানতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস। তো এজ অলওয়েজ আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, যারা তোমার হচ্ছে যে কোনো মেডিকেল অ্যাডমিশন রিলেটেড কোনো ব্যাপারে পরামর্শ, বা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমের যে ব্যাচ আছে সেই ব্যাচে এনরোল করতে চাও, বা আমাদের হচ্ছে যে এক্সাম ব্যাচও আছে, মানে যা যা থাকে এক একটা প্ল্যাটফর্মের এক্সাম ব্যাচ আছে, পার্সোনাল মেন্টরশিপ ব্যাচ আছে, তারপরে তোমার হচ্ছে যে জিকে ইংলিশের ব্যাচ আসবে, এবং আমাদের মূল ব্যাচ দুর্বা 2.0, সেই এগুলোতে হচ্ছে যে এগুলোর ব্যাপারে কেউ যদি ইন্টারেস্টেড হও, সে প্লাস হচ্ছে এমনি আমার জন্য সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইমের প্রিপারেশন নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো পরামর্শ নেওয়ার জন্য। আমার এই নাম্বার, এটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবা, আমি হচ্ছে ফ্রি হয়ে তোমাদের রিপ্লাই অবশ্যই করবো ইনশাআল্লাহ।
ওকে, তাহলে এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আবার থাকবা পরশু, একদিন গ্যাপ গ্যাপ দিয়ে ক্লাস হবে ইনশাআল্লাহ। পরশু আবার এর 2016 সালের কোশ্চেন আমরা অ্যানালাইসিস করবো, তোমরা লাইভ ক্লাসে থাকবা। আল্লাহ হাফেজ।